প্রথম ঘটনাটি প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। একটু আগে বলছিলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভূত এফএম শোনেন এবং কেউ অ্যাপ দিয়ে, যারা বাংলাদেশে আছেন তারা হয়তো সরাসরি শোনেন আমাদেরকে। তো এই ঘটনাটি এসছে মালয়েশিয়া থেকে এবং আমি সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি ফাহিমা, মালয়েশিয়ায় আছি বেশ কিছুদিন। ভূত এফএম শুনি অনেকদিন। আমার ঘটনাটা একটু বড়। ঘটনাটা আমার মালয়েশিয়ান বন্ধু ফাতিন নূর শফিকা বিনতে রাফিনের কাছ থেকে জানা। ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আজকের এপিসোডে এছাড়াও আরো অনেকগুলো আহ, আছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা, সুতরাং আজকের এপিসোডটা আমরা বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা বেশি থাকবে। মালয়েশিয়াতে, তারপর আমি আবারও ইমেইলে চলে যাচ্ছি। মালয়েশিয়াতে বেশ কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়। দুই মালয়েশিয়ান বান্ধবী সারা আর নীরা, এরা একসাথে একটা ফ্ল্যাট শেয়ার করত। সারা ছিল অনেক ধার্মিক ও পরিষ্কার, নীরা ছিল ঠিক উল্টা। নীরার অপরিষ্কারচ্ছন্ন অপরিষ্কার থাকার কারণে সারা অনেক বিরক্তও ছিল। নীরা মাসের পর মাস কাপড় পরিষ্কার করতো না, রাইস কুকারে ভাত রান্না করে পোকা না আসা পর্যন্ত অব্দি সেটা পরিষ্কার করতো না। ঘরে আবর্জনা স্তূপ হয়ে থাকতো সব সময়। সারা অনেক বলার পরেও নীরার পরিবর্তন হয় না। পরে সারা বিরক্তের শেষ সীমায় চলে আসে। সে নীরার ঘরের ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। তারপরে পোস্টটা ভাইরাল হয়ে যায়। পরে সারা ফ্ল্যাট পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়। সারা লাইফ নিয়ম মাফিক চলছিল। সারা সিভিল ইঞ্জিনিয়ার ছিল, কাজের সাইটে যাওয়া, কাজ শেষে বাসা। সমস্যা শুরু একদিন সে বাসার আবর্জনা গাড়িতে নিয়ে তার ডাস্টবিনে ফেলার জন্য সারা সাইডে চলে যায়, ডাস্টবিনে ফেলে এবং সেখানে পৌঁছায় যখন, তখন সে সাইটের একজন লোকজন তার গাড়ির দিকে এগিয়ে আসে এবং খুব অবাক হয়। সারার পুরো গাড়ি এক ধরনের কালো পোকায়, যে পোকাগুলো ময়লা পচে গেলে হয় সে ধরনের পোকায় ভরে গেছে। সে নিজেও অবাক হয়ে যায়, তার ময়লা থেকে এত পোকা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও ব্যাপারটা সে উপেক্ষা করে। তার নতুন ফ্ল্যাটে একটা কালো ছায়া তার সামনে পেছনে দূরে সরে আসতো। তার অভ্যাস দ্রুত পাল্টে যেতে লাগলো, সবসময় নোংরা থাকতে লাগলো, অসুখ লেগে থাকতে লাগলো। ফলে তার জব চলে যায় এমন অবস্থা। তারা পুরো ফ্ল্যাটে কাউকে আসতে দিত না এবং ফ্ল্যাটের মধ্যে অন্য কোনো রুম থাকলেও ও স্টোর রুমে থাকতেই বেশি পছন্দ করত। কেন তা পরে বলছি। আর পুরো রাত থ্রুক 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 আওয়াজ আসতো। এমন 2 মাস চলছে। একদিন ফ্ল্যাট ম্যানেজমেন্ট অফিসে সারার নামে কমপ্লেইন আসে। প্রচন্ড দুর্গন্ধ আসাতে একটি কমপ্লেইন তার ফ্ল্যাট এর দিকে তাকিয়ে অন্য ফ্ল্যাটগুলোর বাচ্চারা চিৎকার করে কাঁদতো। তাই অফিস থেকে লোক এলো বিষয়টা দেখতে এবং তারপর তারা যা দেখলো তা অবিশ্বাস্য। পুরো ফ্ল্যাট আবর্জনা দ্বারা পূর্ণ, ময়লা, পচা, কালো পোকা পুরো মেঝেতে হাঁটছে। রাইস কুকার থেকে পোকা উপচে পড়ছে সিঙ্কে। সারাকে পাওয়া গেল স্টোরে। সে প্রায় তন্দ্রাচ্ছন্ন এবং ক্রমাগত স্টোরের দেয়ালে পেরেক ঢুকছে। প্রতিটা দেয়াল প্রায় পূর্ণ। সারা তন্দ্রাচ্ছন্ন বিড়বিড় করে চলেছে, চোখ জবা ফুলের মতো। পুরো দেয়াল জুড়ে রক্ত আর পেরেক, মেঝেতে পোকার আবর্জনার স্তূপ। নারকীয় অবস্থা। বাবা মাকে খবর দেয়া হলো, ডাকা হলো হুজুর। সে ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। ঘর ভর্তি কালো কালো ছায়া এলোমেলো ভাবে ঘুরছে। তিনি সারাকে দোয়া পানি পড়ে দিয়ে
খেতে দিলেন। সারা পানি পান করলো, যেন সব পরিষ্কার দেখতে পেল। ঘরের অবস্থা দেখতে দেখতে সে কাঁদতে লাগলো। ঠিক তখনই ঘর জুড়ে ঝড় শুরু হয়ে গেল। ওস্তাদ অথচ হুজুর দোয়া পড়ে কিছুটা শান্ত করলেন অবস্থা। সারা ওই ফ্ল্যাট ছেড়ে যেতে রাজি ছিল না। তারপর সারা লাইফে সবকিছু ঠিকঠাকই চলছিল। বাবা মাও চলে গেল। ওস্তাদ অর্থাৎ হুজুর বলেছেন, এত বড় কালো শক্তির বিরুদ্ধে খুব ভালো কিছু আমি করতে পারিনি। সারা, তুমি সাবধানে থাকবে। সারার একজন এক্স বয়ফ্রেন্ড ছিল। একদিন তার ফোন থেকে কল আসলো। আমি মালাক্কা অর্থাৎ একটা মালয়েশিয়ান স্টেট, সেখানে রোড দুর্ঘটনার অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। সারা, তুমি কি আমাকে সাহায্য করবে প্লিজ? সারা অন্য কিছু বিবেচনা না করে সাহায্য করতে গাড়ি নিয়ে বের হয়ে গেল। সারা যখন কিছুটা নির্জন রাস্তায়, তার সামনে মাটি থেকে কয়েক ফিট ওপরে ভেসে উঠে এলো এক মূর্তি, কালো কাপড়ে ঢাকা। সে আর কেউ নয়, সারার বান্ধবী নীরা। সারা চিনতে কষ্ট হলো না একদম। সারা ভয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। পরে তাকে হাসপাতালে নিলে সে প্রি কোমায় চলে যায়। কিছুদিন পরে জ্ঞান ফিরলে সারা লক্ষ্য করে নার্সরা তার কাছে আসতে ভয় পায়। পরে একজন নার্স তাকে জিজ্ঞেস করলে সে বলে কয়েকদিন সারা প্রি কোমায় ছিল এবং নার্সরা যখন তার শরীর ঢেকে দিতে চাইতো, তার পা সবসময় চাদর থেকে বেরিয়ে আসতো এবং পা দুটির জায়গায় অনেকগুলো কালো পা বেরিয়ে আসতো। পরে সারা কিছুটা সুস্থ হয়, কিন্তু হাতের কিছু অংশ অবশ হয়ে যায়। ওস্তাদ অর্থাৎ হুজুরকে সব বলার পর সে এর পেছনে নীরা জড়িত এটা জানায়। সারাকে তিনি বলেন, নীরাকে খুঁজে বের করে তুমি মাফ চাও। সারা খুঁজতে শুরু করে নীরাকে। তৃতীয় পার্ট। সারা আগের প্রতিবেশী বা বান্ধবীদের জিজ্ঞাসা করলে তারা বলে অনেকদিন তারা নীরার কোনো খোঁজ খবর জানে না। নীরার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। সারা এই খবর জানার পর বাড়ি ফিরছিল। লিফটে ওঠার পর সেই আগের মূর্তিটা লিফটের মধ্যে দেখা যায়, যার মুখ নীরার মতো বিশ্রী একটা হাসি। সে বলে, কেন তুমি নীরাকে খুঁজছো? তুমি তো নীরাকে রেখে চলে এসেছ। তুমি নীরা যখন একসাথে ছিলে, তোমার কারণে আমরা নীরার আশেপাশে থাকতে পারতাম না। তুমি সবসময় পরিষ্কার করে রাখতে, নামাজ পড়তে, তারপরও আমরা থাকতাম। কিন্তু নীরাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছ ওই নিউজ ভাইরাল করে। এটা নীরা মেনে নিতে পারে নাই। তাই নীরা প্রতিশোধ নিতে আমাদের তোমার কাছে পাঠিয়েছে। আর আমরা যে কোনো কখনই তোমাকে ছেড়ে যাব না। সারা প্রচন্ড ভয় পেলেও বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। নীরাকে বলো আমি ভুল বুঝতে পেরেছি। মূর্তিটি বিকট শব্দে হাসতে শুরু করে এবং বলে, অসম্ভব, তোমাকে ধীরে ধীরে শেষ করতেই আমাদের আশা। আমাদের থেকে মুক্তি নাই তোমার। সারা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরের লোকজন তাকে লিফট থেকে উদ্ধার করে। সারা খুব একটা চলাফেরা করতে পারে না এখন। হুজুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সম্ভবত নীরা ব্ল্যাক ম্যাজিক দ্বারা সারার জীবন শেষ করতে শয়তানের কাছে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিল। তাকে দুনিয়াতে আর খুঁজে পাওয়া হয়তো সম্ভব নয়। ঘটনা সত্যি, যা এখানে খুব উত্তেজনা তৈরি করে। আমি চেষ্টা করেছি গুছিয়ে লিখতে, কতটা পেরেছি জানি না। লেখাটি পড়লে খুশি হব।
ভালো থাকবেন আশা করি। ফাহিমা আক্তার এরপর তার ফোন নাম্বার শেয়ার করেছেন, ইমেলটি করেছেন মালয়েশিয়া থেকে। আমরা পড়ে শোনালাম এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে সেটা লিখবেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আসলে না লিখলে যেটা হয় সেটা হচ্ছে আমরা ঠিক বুঝতে পারি না যে এই ঘটনাটি আপনার কতটা পছন্দ হলো বা পছন্দ হলো না। সেটা জানতে পারলে আমাদের ঘটনা সিলেক্ট করা অনেক সহজ হয়। আমাদের পোস্টে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই প্রত্যাশা রাখি। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আশা করছি তার ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার ঘটনাটা বলুন। আশা করছি সবারই ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আবু সাইদ বলছিলাম। আমি এসেছি খিলগাঁও, ঢাকা থেকে। ওকে। আমার ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক ক্যান্ডিড। ঘটনাটা আমি শুনেছি আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে। আচ্ছা। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার মসজিদের মহল্লার ইমাম সাহেবের বাড়ি ঝিনাইদহ জেলাতে। তো ওনার গ্রামের এই ঘটনাটা খুবই ওই এলাকার প্রসিদ্ধ একটি ঘটনা, অনেকেই জানেন। ঘটনাটা শুরু আসলে 1998-99 সালের দিকে। আমার যে ঘটনার মূল চরিত্র, যাকে নিয়ে ঘটনাটা, ওনার নামটা হচ্ছে মুর্শিদ। তো মুর্শিদের বাবা, উনি মৎস্য ব্যবসায়ী ছিলেন। আপনারা অনেকে জেনে থাকবেন যে খুলনা, ঝিনাইদহ এই এরিয়াটাতে অনেক আগে থেকে মাছের চাষের একটা বেশ প্রচলন এখনো আছে। বড় বড় মাছের অনেক ঘের আছে ওই অঞ্চলে। তো ওই মুর্শিদের বাবা, উনি মাছের চাষ শুরু করেন। আসলে ওনার প্রতিবেশী অনেকেই ব্যবসাটা শুরু করে, তো উনিও শুরু করেন। তো সেটা সাধারণত হয় যে মাছ যদি আমরা পুকুরে প্রথম ছাড়ি, এর রেজাল্ট আসলে আসে 1 মাস বা 1.5 মাস পরে থেকে বোঝা যায় যে আমি আসলে কি পরিমাণ ফলন পেতে পারি। তো রাসেল ভাই, উনি আসলে খুব আর্লি রেজাল্টটা পান, মানে একটু অবাক হন। অর্থাৎ ওনার সময়ের আগে উনি ফলটা পাওয়া শুরু করেন। বেশ অল্প কিছুদিনের মধ্যেই উনি যখন খাবার দিতে যান, দেখেন যে মাছটা আসলে অস্বাভাবিক হারে বড় হয়ে গেছে। তো উনি একটু অবাক হন, আবার খুশি হন যে এত তাড়াতাড়ি এত ভালো রেজাল্ট। আচ্ছা। এভাবে চলতে থাকে। তো কিছুদিন পর উনি একটা বিষয় আসলে নোটিশটা করেন। কয়েকদিন পর উনি একদিন দেখেন যে একটা সন্ধ্যার কিছু পূর্ব মুহূর্তে একটা কুকুর, ওনার ওই যে পুকুরটা সব থেকে বড় ছিল ঘেরগুলোর মধ্যে, ওই পুকুরটাতে আহ পানি খাচ্ছে। আসলে কুকুর পুকুরে নেমে পানি খেতেই পারে, স্বাভাবিক। উনি এটা একদিন দেখেন, দ্বিতীয় দিন আবার দেখেন, তৃতীয় দিন আবার দেখেন, সেম সময় সেম কুকুর সেম টাইম। উনি আসলে তখন বিষয়টা ওনার কাছে একটু নর্মাল লাগে। একটা কুকুর একদিন একটা পুকুরে এসে পানি খাবে, স্বাভাবিক। যখন সে কন্টিনিউয়াসলি কোনো কুকুর এটা করবে, তখন তো বিষয়টা আসলে অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। তো উনি আসলে কিছু বুঝতে পারেন না কি করবেন। জাস্ট উনি দেখে যান যে কুকুরটা রেগুলার আসছে, পানি খাচ্ছে, চলে যাচ্ছে। আবার কখনো কখনো দেখেন দিনের অন্য সময় কুকুরটা ওনার পুকুরের একটা পাড়ে শুয়ে আছে। এভাবে চলতে থাকে। যখন ওনার মাছগুলা বিক্রি করার সময় হয়, উনি যখন মাছগুলা বিক্রি করতে চান, তো জাল ফেলেন। তো উনি যেটা আসলে স্বপ্ন দেখেছিলেন বা যেটা ভেবেছিলেন যে অনেক বেশি পরিমাণে মাছ উনি পাবেন, তো উনি দেখেন আসলে ওনার কল্পনা অনুযায়ী অনেক কম মাছ। উনি এতদিন খাবার দিতে গিয়ে যেটা দেখছেন প্রচুর মাছ, যখন খাবার দেওয়া হতো অনেক মাছ এক জায়গায় জড়ো হয়ে যেত। কিন্তু যখন উনি জালটা ফেলেন মাছগুলো ধরার জন্য, যখন উনি উঠান ফাইনালি, দেখেন যে আসলে মাছ অনেক কম। একেবারে কম এরকম না, অনেক কম, ওনার চাহিদার থেকে অনেক বেশি কম। এবং উনি অনেক বড় একটা ক্ষতির মুখে পড়ে যান, ব্যবসায় বেশ লস হয়। তো আসলে ওই সময়কার 2000 সালে আগে বা আরো আগে থেকে মানুষ কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক বলেন বা কবিরাজের চিকিৎসা বলেন, এই টাইপের জিনিসগুলো বেশি বিশ্বাস করতেন। উনি সরাসরি একটা কবিরাজের কাছে যান, গিয়ে উনি জানতে পারেন যে আসলে ওনার পুকুরটাই আশপাশের কেউ একজন কোনো কিছু করে, কালো জাদু করে এই ক্ষতিটা ওনাকে করছে। ওনাকে আসলে এই ব্যবসাতে দাঁড়াতে দিবে না, এরকম একটা কিছু প্ল্যান। তো এই বিষয়টা ওনার ছেলে, যে মুর্শেদের কথা বললাম শুরুতে, তো মুর্শেদ এই কথাটা শুনে ফেলে।
তো শুনে উনি আসলে ওই এর আগে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অতটা উনি জানতেন না, কিন্তু এটা শোনার পর মানে এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার পর উনি এই বিষয়টার ব্যাপারে বেশ কৌতূহলী হয়ে পড়েন। তো উনি এদিক সেদিক যেতে থাকেন মানে এই ব্যাপারটা জানার জন্য যে আসলে ব্ল্যাক ম্যাজিক কি, এটা কি জিনিস যে এত বড় ক্ষতি করে ফেললো আমাদের। উনি এভাবে ঘুরতে ঘুরতে একটা তান্ত্রিকের কাছে যান, উনি ব্ল্যাক ম্যাজিকে বেশ পারদর্শী। উনি সামহাও জানতে পারেন, ওনার কাছে যান, যাওয়ার পরে বলেন যে আসলে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমাকে বলেন। শুধু তাই নয়, আমি আসলে ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই, কারণ আমার ফ্যামিলি এই ব্ল্যাক ম্যাজিকের কারণে খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তান্ত্রিক বা ওই গুরু ওনাকে বলেন, মুর্শিদকে বলেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা সবার জন্য না। এটা শিখতে গেলে বা এটাকে আয়ত্ত করতে গেলে প্রচুর পরিমাণে সাহস এবং অনেক কঠিন কঠিন কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, যেটা হয়তো বা আপনি নিতে পারবেন না। তো এইভাবে বলে উনি ওনাকে বারবার ফিরিয়ে দিতে থাকেন। তো একটা সময় ওই গুরুটা রাজি হয়ে যায় তাকে শিখাবে। তখন ওই মুর্শিদকে গুরুটা বলেন যে আমি তোমাকে কিছু টাস্ক দিচ্ছি বা কিছু পরীক্ষা দিচ্ছি, কিছু বিষয় তোমাকে কালেক্ট করতে বলবো। এগুলো যদি তুমি আমাকে টাইমলি এনে দিতে পারো তবে আমি তোমাকে ব্ল্যাক ম্যাজিক কি বা এর ফর্মুলাটা কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেগুলো আমি তোমাকে শেখাবো। তো উনি রাজি হয়, ঠিক আছে আপনি বলতে থাকেন। তো বলেন ঠিক আছে, তুমি আগামীকাল আসো। সে আবার যায়, যাওয়ার পর গুরু তাকে প্রথমে একটা তাকে আহ কি বলে একটা পরীক্ষা দেয় বা একটা টাস্ক দেয় যে তুমি একটা কবর থেকে কাফনের কাপড়, লাশ যে আছে লাশের মাথার অংশ থেকে কাফনের কাপড় 1 হাত পরিমাণ তুমি কেটে নিয়ে আসবা। যদি এখন তুমি যদি কোনো দোকান থেকে কেটে আনো সেটা আমি বুঝে ফেলবো যে তুমি দোকান থেকে কিনে এটা কাটছো, কিন্তু তোমাকে কাটতে হবে কবর থেকে। সেটা আমি দেখেই বুঝবো তুমি এটা কোত্থেকে আনছো। তো উনি চলে আসেন। আসলে যদি কাফনের কাপড়টা সংগ্রহ করতে হয় নতুন কবর থেকে নিতে হবে, কারণ একটা সময় গেলে কাপড়টা পচে যায় সাধারণভাবে। তো উনি ওনার গ্রাম থেকে একটু দূরে একটা গোরস্থান সিলেক্ট করেন এবং উনি ফলো করতে থাকেন। তো উনি দেখেন যে একদিন একটা লাশ দাফন করা হয়, ওই কবরটাকে উনি মার্ক করেন। গোরস্থানের বর্ণনাটা একটু দিই। আসলে সাধারণত গ্রাম দেশে ওই সময় বা এখনো গোরস্থানগুলো লোকালয় থেকে একটু দূরে হয়, যেখানে লোকদের জনবসতি আছে, তো ওর থেকে একটু দূরে হয়। তো গোরস্থানটা ছিল মূলত নির্জন স্থানে, নদীর একটা পারে গোরস্থান ছিল, কোনো বাউন্ডারি ছিল না, খোলামেলা জায়গাতে ছিল। উনি যায় এই কাফনের কাপড়টা সংগ্রহ করার জন্য। তো উনি মধ্যরাত্রে যান এবং ওনাকে বলা হয় শনিবার বা মঙ্গলবার রাত্রে যাবে। উনি সম্ভবত খেয়াল নাই, মঙ্গলবার রাত্রে সম্ভবত যায়। তো মোটামুটি অন্ধকার ছিল, একটা টর্চ আর একটা ওই কাপড়টা যেটা দিয়ে কাটবো মানে একটা যন্ত্র নিয়ে উনি যান। গিয়ে কবরটা উনি খুঁড়তে থাকেন, স্বাভাবিকভাবে উনি কবরটা খোঁড়েন এবং এই সময়ের মাঝে ওনার সাথে কোনো ধরনের কোনো অস্বাভাবিক কিছু উনি নোটিস করেন না। বাস স্বাভাবিকভাবে একটা অন্ধকার পরিবেশ, গোরস্থান আসলে, গোরস্থান অন্ধকার পরিবেশ, গ্রামের এই জিনিসগুলো এমনিতে একটা মানে ভয়ের কারণ। ন্যাচারালি যতটুকু মানে একটা ভীতি থাকে ওরকম ওনার মনের মধ্যেও ছিল, যেহেতু উনি মানুষ আর লাইফে প্রথমবার এটা করতে গেছেন। আসলে একটু ভয়ে ভয়ে কাজটা উনি করতেছেন। তো কবরটা খোঁড়ার পর বাঁশগুলো টান দিয়ে উনি আহ কবরে নামেন। তো পরে মাথার অংশ থেকে উনি কাপড়টা কেটে নেন, কেটে নিয়ে উঠে আসেন। তো আবার কবরটাকে আগের মতো করতেছেন যে বাঁশটা আবার দিয়ে মাটিগুলো আবার চাপা দিবেন। যখন উনি বাঁশগুলো দিতে যান তখন একটা কৌতূহল হয় যে লাশটা আমি একটু দেখি কি অবস্থা। স্বাভাবিকভাবে এরকম কৌতূহল জাগতেই পারে। তো উনি টর্চটা নিয়ে লাশটার দিকে উনি টর্চটা চাইলেন। যখন উনি জিনিসটা দেখেন যে লাশটার মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে বের করে এবং পায়ের সাথে পেঁচানো পুরা বডি জুড়ে ওনার জিহ্বাটা, এই জিনিসটা দেখে সে আর নিতে পারে না। সে কবরটাকে কি ঠিকঠাক করবে ওখান থেকে উনি দৌড়ে চলে আসেন। যখন উনি ওখান থেকে দৌড় দেন প্রচুর পরিমাণে একটা গরম বাতাস ওনার গায়ে লাগতে থাকে। আর মানে গাছ থেকে যদি একসাথে মানে বন্দুকের ফায়ার করার পরে পাখি কাক এরকম একসাথে উড়ে গেলে যেমন একটা আওয়াজ হয়, হুম। চেঁচামেচির ওমন একটা আওয়াজ থাকে। উনি একটা সময় গোরস্থান থেকে বেশ দূরে চলে আসেন, অনেক ঘাবড়ে যান। আবার ওই গরুর উপদেশ গুলো মনে রাখেন যে ভয় পেলে চলবে না, এগুলো পরীক্ষার মাঝখানে চলে আসলে অনেক ক্ষতি হবে, এরকম ওনাকে অনেক কিছু শুরু থেকে নির্দেশনা দেওয়া থাকে। উনি পরদিন এই কাপড়টা গুরুর কাছে নিয়ে যান, তান্ত্রিকের কাছে। তো উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর একটা আমি পরীক্ষা দেবো, এটাই তোমার জন্য শেষ, এবং তুমি যদি এই কাজটা করতে পারো তুমি এই ব্ল্যাক ম্যাজিকের জায়গাতে অনেক বেশি একটা পাওয়ার তুমি অর্জন করতে পারবা। মানে তুমি যদি খুব বড় রকমের ব্ল্যাক ম্যাজিশিয়ান হতে চাও, তুমি এটা যদি করতে পারো তাহলে তোমার অনেক বেশি পাওয়ার অর্জন হবে। কাজটা খুব কঠিন, কিন্তু করতে পারলে তোমার জন্য অনেক লাভ, তুমি খুব পাওয়ারফুল একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান হবা। বলে আচ্ছা ঠিক আছে, যত কঠিন হোক আমি করব। তো ওনাকে 3-4 দিন সময় আবার আসতে বলে এই মুর্শিদকে। মুর্শিদ যথারীতি আবার যান, যাওয়ার পরে গুরু ওনাকে বলেন যেটা
যে এখন তুমি আমাকে হিন্দুদের মন্দিরের যে পুরোহিত হয়, পুরোহিত অথবা কোনো ব্রাহ্মণ বা কোনো ইসকন আশ্রমের কোনো গুরু, এরকম হিন্দুদের বিশেষ কিছু ব্যক্তি আছে যারা, এদের মধ্যে অনেকে বলে রাখে যে লাশটা আমি যদি মরে যাই, আমার লাশটা কেউ চিতায় না পড়ে মাটিতে পুঁতে ফেলবো বা দাফন করে দিবা, আমার পোশাক সহ, যে পোশাকটা হিন্দুদের গুরুরা সাধারণত পরে থাকেন, লাল কাপড়ের একটা পোশাক, সেলাই ছাড়া চাদরের মধ্যে গায়ে মোড়ানো থাকে, ওই পোশাকটা সহ মানে কবরস্থ করার কথা ওনারা অনেকেই বলে যায়। ওই টাইপের একটা লোকের তুমি যদি মাথায় আনতে পারো, তো তোমার জন্য এটা খুব বেশি পরিমাণে লাভ হবে। তো মোর্শেদ বলে একটু কঠিন, যদি ঠিক আছে আমি করব, তো একটা সমস্যা হচ্ছে আমি কোথায় বুঝবো যে কোন শ্মশানে এমন গুরুদের বা এমন লোকেদের লাশ পোতা হয়, সেটা তো আসলে ফলো করা খুব কঠিন। তখন ওই তান্ত্রিক মোর্শেদকে বলেন যে আমি তোমাকে বলে দেবো কবে কোথায় হচ্ছে, লোকেশন আমি তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু সময় মতো গিয়ে জিনিসটা আমাকে এনে দিলে। আচ্ছা ঠিক আছে। তো সময় যেতে থাকে, প্রায় 2-3 মাস পরে একটা সময় তাকে আবার ডেকে নেয়, বলে যে হ্যাঁ, যশোর জেলাতে, উনি ছিলেন ঝিনাইদহ হতে, যে যশোর জেলাতে আমি নামটা বলছি, অমুক একটা শ্মশান আছে, ওখানে এই যে প্রথম যে লাশটা শ্মশানে নিয়ে আসা হয়, যেখানে রাখা হয়, আসলে প্রত্যেকটা শ্মশানের মাঝখানে একটা ছাদ করে একটা জায়গা থাকে, তো ছাদের নিচে প্রথমে রাখা হয়, পরে তো চিতায় শোয়ানো হয়। তো ওই প্রথমে যে জায়গাতে লাশটা রাখা হয়, ওই ঘরটার একটু সামনেই বাঁশ পোতা থাকবে একটা জায়গাতে, কবরের মতো দেখবে, ওই জায়গাতে লাশটা ওনার আছে। তুমি গেলেই তুমি পাবা, তুমি যাও, চলে যাও। তো মুর্শেদ যথারীতি প্রস্তুতি নিয়ে চলে যান, এবং একদিন স্টে করার পর উনি ওখানে শনিবার রাত্রে সম্ভবত, হ্যাঁ, উনি যায়। তো যখন শ্মশানে উনি প্রবেশ করে, সবকিছু স্বাভাবিক ছিল, নর্মালি ছিল। উনি যাওয়ার পরে ওখানে ওই বাঁশটা দেখে কবরটা শনাক্ত করে উনি কবরটা খুঁড়তে থাকেন। তো খুঁড়ে উনি, হ্যাঁ, দেখেন যে এরকম লাল চাদরে কাপড়ে মোড়ানো একটা লাশ। তো উনি ব্যাস মাথাটা কাটতে থাকেন। যখন উনি গলায় ছুরিটা চালান স্টার্ট করেন, সাধারণত আমরা যখন গরু জবাই করি, গরুকে যখন আমরা ছেড়ে দেই রক্ত ঝরার জন্য বা জীবনটা যাওয়ার জন্য, একটা আওয়াজ করতে থাকে গোঙানোর মতো। তো ওরকম একটা আওয়াজ শুরু থেকে হতে থাকে লাস্ট থেকে। ওনার হাত পা সব অসাড় হয়ে আসে ভয়েতে। তো এরপর উনি মানে ছুরি চালানোটা বন্ধ করেন না। ওই ভয় নিয়ে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে উনি গলাটা কাটেন, এবং কেটে নিয়ে ওখান থেকে জাস্ট সরে আসার চেষ্টা করেন। কিন্তু উনি সরতে পারেন, ওনাকে মনে হচ্ছে যে কোনো একটা শক্তি ওনার বডিতে কেউ টাচ করে না, কিন্তু কোনো একটা শক্তি ওনাকে পিছন থেকে টেনে ধরে রাখছে, উনি উঠতে পারতেছে না স্বাভাবিক। খুব কষ্ট ওখান থেকে উনি মুভ করে এবং চলে আসে। এবং যখন উনি চলে আসেন, তখন মানে ওই ঘুমানোর আওয়াজটা ওনার পিছে পিছে ধাওয়া করতে থাকে, যে মনে হচ্ছে ঘুমানোর আওয়াজটা ওনার পিছে পিছে আসতেছে। একটা সময় শ্মশান থেকে যখন বেশ দূরে চলে আসেন, তখন এই শব্দটা থাকে না। উনি যথারীতি ব্যাক করে ওনার গুরুর কাছে এই মাথাটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পর ওনার গুরু বলে, ঠিক আছে, এটা তুমি দিয়ে যাও, আমি তোমাকে পরে আবার ডেকে নেব। এখন তোমার আর কোনো ধরনের কোনো পরীক্ষা নেই, আমি তোমাকে এখন বলে দেবো কিভাবে তুমি ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করবা। উনি আসলে চলে আসেন। চলে আসার পর পরের দিন থেকেই রাত্রে ওনার একটা আওয়াজ শুনতে পান, ওই গোঙানির আওয়াজটা, যে একটা কারোর গলা কাটলে গলা থেকে যেমন একটা অস্পষ্ট গোঙানোর একটা আওয়াজ বের হবে, গড় 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 একটা আওয়াজ, এমন আওয়াজ উনি শুনতে পান। ওনার ঘরের এটা অনেকেই শুনে মাঝে মাঝে। তো 2-4 দিন এমন যাওয়ার পরে উনি আসলে একটু কৌতূহল হয়ে পড়েন যে আসলে আওয়াজটা কোত্থেকে আসে, আমি একটু দেখি। একদিন রাত্রে উনি এটা দেখার জন্য ঘর থেকে বের হন। আসলে 3-4 দিন বিরক্ত হওয়ার পর যখন উনি বের হন, তখন ওনার মনে হচ্ছে কখনো টিউবওয়েলের যে সাইডটা, গ্রাম থেকে সাধারণত টিউবওয়েল গুলা ঘর থেকে একটু দূরে দেওয়া হয়, ওখান থেকে আসতেছে। কখনো মনে হচ্ছে যে ঝোপের পেছন থেকে আসতেছে, কখনো মনে হচ্ছে বাড়ির সামনে থেকে আসতেছে, এরকম হয়। তো উনি আসলে এই আওয়াজটা ফলো করতে করতে ওনার ঘর থেকে, বাড়ি থেকে একটু দূরে চলে যান। দূরে চলে গিয়ে দেখেন যে রাস্তার পাশে একটা মানে শেপের মতো কেউ একটা বসে আছে, হাঁটু গুজে বসে আছে। তো উনি যখন ওই শেপটার কাছে যান, গিয়ে বলেন, কে? আসলে উনি সবকিছু ভুলে গেছেন, দুনিয়াটা মানে সবকিছু ভুলে গেছেন, যে এখন কত রাত বা আমি কোথায় আসছি, ওনার এগুলো কোনো হুঁশ নেই। উনি যা মানে মনে হচ্ছে কেউ ওনাকে হিপনোটাইজ করে ফেলছে। তো উনি গিয়ে বলেন যে কে? তখন ওই অবয়বটা বা ছায়াটা, যেটাই বলেন এখন, উঠে দাঁড়ায়। তো উনি দেখতে পান মানে এরকম লাল কাপড়ে মোড়ানো কোনো কিছু একটা, যার মাথাটা নেই, মানে মাথাটা অস্পষ্ট দেখা যাচ্ছে না। এটা জাস্ট ওনার সামনে থেকে সামনের দিকে চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে ভ্যানিশ হয়ে যায়, আর কোনো কিছু না। উনিও ওখানে মানে জ্ঞান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে পড়ে যান। পরে সকালে তাকে উদ্ধার করা হয়। তো উনি বেশ 3-4 দিন অসুস্থ থাকার পর, মানে খুব কথাবার্তা একদম বলেন না, জ্ঞান শূন্য ছিলেন। পরে যখন হুঁশ আসে, পরে উনি সব খুলে বলেন যে আমার সাথে এই এই ঘটছে। পরে যখন ওই তান্ত্রিককে খুঁজ করা হয়, গুরুকে, ওনাকে আর পাওয়া যায় না। আসলে বেসিক্যালি ওই গুরুটা মানে যে তান্ত্রিকটা ছিল, ওনারই এই মাথাটা দরকার ছিল, পরে যেটা জানা যায়। উনি জাস্ট ওইটা নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়।
তো এই লোকটা মোর্শেদ অনেক দিন যাবত অসুস্থ থাকে। তো অসুস্থ থাকার কোনো ট্রিটমেন্টে কোনো ধরনের কোনো কাজ হয় না, উনি আস্তে 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 দেখা গেছে যে স্বাস্থ্যক্রমে শুকিয়ে মারা যান। তো এই ছিল ব্ল্যাক ম্যাজিকের একটা মানে প্রভাব, যে অন্য কেউ ওনার একটা উদ্দেশ্য হাসিল করার জন্য একটা সাধারণ লোককে বিপদে ফেলে। আসলে ব্ল্যাক ম্যাজিক এটা মানে কোনোভাবেই মানুষের উপকারের জন্য না, এটা সবসময় ক্ষতিকর। আর আমরা চাইবো যে সমাজটা ব্ল্যাক ম্যাজিক মুক্ত থাকুক, এবং কেউ এটা শিখতে না যাক, বা যারা শিখে তাদেরকেও বারণ করুক। এই ছিল আমার স্টুডিও সেলফ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অ্যাটলিস্ট কেউ এক্সপেরিমেন্ট করতে যাবেন না, যত আগ্রহী থাক না কেন। এটা সবসময় ক্ষতিই করে, এটা কোনো উপকার নিয়ে আসে না। এবং সাময়িক উপকারের চাইতে আপনার দীর্ঘমেয়াদী যে ক্ষতি, সেটার সেই ক্ষতিপূরণের কোনো মানে ক্ষতিপূরণ হওয়া সম্ভব না আর কি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে মেহেদী হাসান সানি লিখছেন, আমাদেরকে লিখছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তানভীর রহমান তনয় আমাদের সাথে আছেন, জামালপুর থেকে শুনছেন তিনি। এমডি আল আমিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রানা, আলমগীর হুসাইন মেহেদী রাজশাহী দুর্গাপুর থেকে লিখছেন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও তাসলিম আমাদের সাথে আছেন, সামিন শামিমুল ইসলাম শাকিল, এছাড়াও ইয়াসিন সরফরাজ শাহিন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ প্রিন্স আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, সঞ্জিদ খান আমাদের সঙ্গে আছেন, জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশরাফ আদর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন অরিন শিকদার ধানমন্ডি থেকে শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন তানিম ইসলাম রোমান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাগর ইসলাম, এছাড়াও এমডি প্রিন্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ডার্ক প্লেস বয় হাবিব, ভালো লাগছে সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সজল তালুকদার, নাইস ইমেল রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। পাপ্পু জয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেহেদি, আমাদের সাথে আছেন তামিল নাবিল বান্দুরা হাসনাবাদ থেকে, আজাদুল ইসলাম সবুজ আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম খায়রুল্লাহ সিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রাজাক, এছাড়াও সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি মেহরাব হোসাইন অভি, রুহানা কবির আমাদের সঙ্গে আছেন, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান রহমান জিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সৌরভ দাস, সুরাইয়া জামালপুর থেকে শুনছেন, অনিমেষ আমাদের সাথে আছেন, মংলা থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তাহেরা সুলতানা, এবং তিনি ইমেল করেছিলেন, তার ইমেলটি পড়া হয়েছে কিনা তিনি সেটা জানতে চেয়েছেন। আপনার ইমেল যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা রিড আউট করবো, সো এখানে কোনো সমস্যা নেই। মাজহারুল হক রোমান শেখ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন কমেন্ট পড়া হয় না, এই তো কমেন্ট পড়ে ফেললাম আপনাদের সাথে। আহাদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/radio.ফুর্তি অ্যাড্রেসে। এছাড়াও আমাদের আরো একটা অ্যাড্রেস রয়েছে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। এবং আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছির সাথে। নিউ ইয়ারকে এখন টাইম 1:31 দুপুরবেলা, এবং দুপুরবেলায় অনেকেই অ্যাপ দিয়ে হয়তো শুনছেন। এবং আমাদের যেরকম এখানে ভর দুপুরে যেরকম ভয় আছে, রাতের মতো কিন্তু ভর দুপুরেও একটা ছমছমে গা ছমছমে ব্যাপার আছে। এবং যদি আপনি কোনো ঘন বসতি এলাকায় না থাকেন, যদি আপনি একটা ফাঁকা জায়গায় থাকেন, এবং সেই জায়গায় হয়তো আপনি তখন হয়তো নামাজও অনেকে শেষ হয়ে গেছে, এবং সেখান থেকে আপনি ফিরে এসছেন, এবং অনেকে হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন। তো যাই হোক, এই ছমছমে দুপুর বেলায় কেমন লাগছে সেটা জানাবেন অবশ্যই নিউ ইয়র্ক থেকে। এখন এই মুহূর্তে সিডনিতে ভোর 5:31, এবং জানি না কেউ জেগে আছেন কিনা। যদি জেগে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি জেগে আছেন এবং শুনছেন। মালয়েশিয়াতে এখন আমাদের থেকে 2 ঘন্টা এগিয়ে, সো এখন অনেক রাত। তারপরে যদি কেউ জেগে থাকেন 2:31, তারপরে সেটা আমাদেরকে জানাবেন অবশ্যই। আর এই মুহূর্তে কাতারে
9:32, ইন্টারনেটে আমি অনুযায়ী বলছি আর কি, 9:32, এবং অনেকেই হয়তো কাজ সেরে ফিরে এসছেন এবং ভূত এফএম শুনতে বসেছেন। তো যারা ভূত এফএম শুনছেন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের ফুর্তি অ্যাপ দিয়ে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি আশা করছি যে আপনারা সবাই এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার কাছে একটা ঘটনা শুনে আসবো এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। সবার আগে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ জিফাত নাহিদ, এসেছি জামালপুর নামিনা থেকে। ওকে, চলে যাই। আমি যে ঘটনা বলতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ইভেন এই ঘটনার সাথে আমাদের বাড়ির অনেক কিছুই জড়িত আছে, আমার ফ্যামিলি অনেক মেম্বার বা আশেপাশের অনেকেই এর সাথে জড়িত। সত্যি আমি আমার বাসার একটু বর্ণনা দিতে চাই। আমাদের বাড়িটা পাকা পাকা বাড়ি, তবে বেশ কিছুদিন আগে, অলমোস্ট 40 ইয়ার্স। তো আমাদের বাড়ির পেছনে লোকজন আগে বসত করতো, এখন নাই, এখন একটু জঙ্গলের মতো আছে, বাঁশ যাকে বলে, তার পেছনে নদী। হুম ঘটনার শুরু অনেক আগে থেকে ছিল, তবে আমি কনফিডেন্ট ছিলাম না। আমি হঠাৎ একদিন, আমার মা বাসায় থাকেন, আম্মু আমার আমার নানু বাড়িতে একটা স্কুলে জব করে, সপ্তাহে 1-2 দিন থাকেন। তা আমি যেদিন, আমার সাথে একটা ঘটনা ঘটে রাতের বেলা, তার আগের দিন সকালে আম্মু চলে যায় নানু বাড়িতে। আমি রাতে ঘুমাচ্ছিলাম, রাত কটা বাজে ঠিক আমি জানি না। আমার ঘরে ডিম লাইট জ্বলছিল। আমি ঘুমের মধ্যে অনুভব করি যে সামথিং ইজ অন মি। আচ্ছা। একটা খুব ধরনের একটা শক্তি, একটা চাপ আমার আমার সম্পূর্ণ শরীর সবটা জুড়ে আছে। হুম এমন না যে কেউ আমার বুকে চাপ দিয়েছে, আমি শুধু বুকে চাপ অনুভব করছি, এমন আমার সবটা জুড়ে আছে। আমার হাত ছিল বুকে, আমি হাত নামানোর চেষ্টা করছিলাম, আমি জানি না আমি কেন নামাতে পারিনি। চোখ খোলার চেষ্টা করছিলাম, চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, আমি কিছু করতে পারি। এই অবস্থায় আমি আমার যত ধরনের দোয়া দরুদ আমি জানতাম, আমি পড়া শুরু করলাম। হুম শেষ পর্যন্ত আমি আয়াতুল কুরসি জানতাম যে এটা এমন এক দোয়া যে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। হুম আমি এমন এই ভরসা টিকাই আমি 3বার 4বার 5বার আয়াতুল কুরসি বারবার রিপিট করছিলাম। আমি যখন রিপিট করছিলাম, সেই শক্তির আমার নাক চেপে ধরে এমন একটা অবস্থা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর আমি মনে করতেছিলাম যে আমার বোধ হয় জীবনের শেষ কিছুক্ষণ পরই। আচ্ছা। কিন্তু আমি আয়াতুল কুরসি পাঠ করা থামাইনি। এই অবস্থায় হঠাৎ দেখলাম যে আমার নাকে আমার শ্বাসটা একটু স্বাভাবিক হচ্ছে, আমার বডি থেকে চাপটা একটু একটু করে কমছে। যখন দেখলাম যে চাপটা শিথিল পর্যায়ে, আমি 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 ছিটকে উঠে বসে পড়ি। ঠিক বসে দেখি যে আমার মশারির পাশে আম্মু বসে আছে। আমি যেহেতু খুব ভয় পেয়েছিলাম, আমি আমি এর আগে কখনো এটা অনুভব করিনি, এই ধরনের শক্তি, এই ধরনের কোনো চাপ। আমি আম্মুর হাত ধরে বসলাম যে আম্মু, আমি খুব ভয় পাইছি, তুমি একটু আমার সাথে ঘুমাও, আমাকে একটু জড়িয়ে ধরে তুমি একটু শুয়ে থাকো। আচ্ছা। এই কথা বলার পর আমার হঠাৎ খেয়াল আসে যে আম্মু তো বাসায় নেই। আম্মু তো গতকাল সকালে বাসা থেকে চলে গেছে। আম্মু এখানে কিভাবে আসে? আমার দরজাও তো বন্ধ। হুম এই কথা, এটা আমি যখন চিন্তা করলাম, আমি তো আম্মুর এক হাত ধরেছিলাম, আরেকটা বাকি হাত দিয়ে ওই একটা কিছু, একটা জিনিস, আমি মানুষ বলতে যাচ্ছি না কারণ আমি জানি না সেটা মানুষ ছিল কিনা, হুম সে আমার হাত চেপে ধরে, আর এত জোরে চেপে ধরে যে আমি আবার ছিটকে আবার বিছানায় বসে পড়ি। বসে এবার আমি আবিষ্কার করি যে আমি হয়তো স্বপ্নে দেখছিলাম, বা স্বপ্নের ভেতরে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা। আমি ভাবছিলাম যে যাক, আমি তাহলে বেঁচে গেছি, আমি কোনো বিপদের মধ্যে নেই বা ছিলামও না। ইট ওয়াজ জাস্ট ড্রিম, নাম সেফ। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা তখনও না বাকি ছিল, হুম আর আই ওয়াজন্ট রেডি ফর দ্যাট। আমি আবার আবার স্বাভাবিকভাবে ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ করে আমার 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 ঘরের উত্তর পাশে দুটো জানালা আছে। জানালার উপর, যেহেতু পুরাতন বাড়ি, ভেন্টিলেটর থাকে, আপনি জানেন। তো ভেন্টিলেটরের রাইট সাইড, লেফট সাইডে যে ভেন্টিলেটরটা আমার ঘরের, হুম এদিকে আমার চোখ পড়ে, আর এই চোখ পড়ার পর আমার বডি আবার ফ্রিজ হয়ে যায়। আর এবার আমি হাত পাও নাড়াইতে পারি না, আমার চোখটা বন্ধ করতে পারি না, আমি জানি না কি হচ্ছিল তখন। হঠাৎ আমি দেখি যে একটা একটা নিভু নিভু ছোট একটা আলো ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকলো। ঢোকার পর সেটা প্রজাপতির মতো একটু হেলে দুলে উঠছিল, সোজা না। হুম আমার ঘরের প্রত্যেকটা কোণে এই আলোটা ঘুরলো, ঘোরার পর আস্তে 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 এসে
আলোটার থেকে একটা ছায়া একটু আগে যেটা আমি স্বপ্নে দেখেছিলাম একটা কিছু, হুম। ঠিক সেরকম একটা আকার ধারণ করে আবার আমার সেই জায়গাটাতেই বসলো যে জায়গাতে আমি দেখেছিলাম। আচ্ছা। আমি 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 ভাবতেছিলাম যে এই জিনিসটা আমাকে খুন করতে এসেছে, আমাকে মারতে এসেছে। কেন এটা মনে হলো আপনার কাছে? কারণ আমি আমি যখন আমার আমার মনে পড়ে গেল যে একটু আগে আমার নাক চেপে ধরা হয়েছিল, আমার আমার বডিতে একটা চাপ দেওয়া হয়েছিল। আচ্ছা। এখন আমি আমি তখন তো আমি নিজেকে খুব অসহায় ভাবছিলাম যে একটু আগে যেটা হচ্ছিল সেটা যদি হতো তাহলে ভালো ছিল, আমি কিছু দেখতে পেতাম না। কিন্তু এবার আমি দেখতেছি, আমি আমার বডি নাড়াতে পারছিলাম না, আমি আমার চোখে পাতা ফেলতে পারছিলাম না, কারণ আমাকে বাধ্য করা হইতেছিল সবকিছু দেখার জন্য। সেই জিনিসটা আস্তে আস্তে মশারির ওপাশ থেকে আমার কানের কাছে আসে। আচ্ছা। আসার পর আমাকে বলে যে, ফিস করে যে 7.5 মাইল দূরে যা, দক্ষিণে যা, ওখানে গেলে পাবি, না গেলে ক্ষতি হবে। 7.5 মাইল অনেকবার রিপিট করে। সেটা যতক্ষণ সেটা ছিল আমার পাশে বারবার মাঝখানে একটা কথা বলছে ভাঙা জাহাজ। এটা কি আমি জানি না, বলে যে ভাঙা জাহাজ আছে, ওখানে যা, ভালো কিছু পাবি, না গেলে ক্ষতি হবে। আচ্ছা। এটা অনেকবার বলার পর সে আস্তে আস্তে আবার ওই আলো ধারণ করে করে আবার আমার রুমের, আমার বিছানার চারপাশে ঘুরে প্রত্যেকটা কোণা, এবং আস্তে আস্তে বিভিন্ন আলো হয়ে ভেন্টিলেটরতে চলে যায়। সেটাতে আমি আর ঘুমাতে পারিনি। তখন আমি ছোট ছিলাম, আমার কাছে ফোন ছিল না, আর আমার আব্বুর ঘর, ভাইয়াদের ঘর একটু দূরে ছিলাম, কাউকে ডাকতে পারিনি। তো আমি জানি সে রাতে আমি কেমন অসহায় ছিলাম। পরের দিন হলে আমি আব্বুর ফোন থেকে আম্মু ফোন করে জানাই যে আম্মু, আমার সাথে এরকম একটা কিছু ঘটেছে। আম্মু বলে যে তুমি চিন্তা করো না, আর ঘটবে না তোমার সাথে এমন কিছু, তুমি আর কোনো টেনশন করো না, আমি চলে আসতেছি। আম্মু আসেন। আমি বলে রাখি যে তখনকার সময় আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়ির আশেপাশে অনেক চাচি, অনেক ভাইয়া, অনেক চাচু, ওনাদের শারীরিক কিছু অসুস্থতার জন্য হুম। একজন কবিরাজকে হায়ার করে নিয়ে আসা হইতো। আচ্ছা। তো আমাদের বাড়িটা একটু বড়, একটু পুরাতন, আমাদের কিছু অ্যাভেলেবল রুম ছিল। তো আমরা ওনাকে থাকতে দিতাম, যে কবিরাজ মানুষ এসছে, কাজকর্ম করতেছে, মানুষের উপকার করতেছে, উনি থাকুক। আমরা মাঝে মধ্যে আমরা খেতে দিতাম, বা মাঝে মধ্যে আঙ্কেল আন্টিদের বাড়ি থেকে খাবার আসতো। তো আম্মু হঠাৎ করে একদিন ধরে ফেলে যে সেই কবিরাজটা শুধু ওষুধ বানায় না, সে এই জায়গাতে ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা, তার মানে তার খারাপ উদ্দেশ্য আছে। হ্যাঁ, খারাপ উদ্দেশ্য। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আম্মু কিভাবে ধরে আমি একটু বলি, যে তার একটা ব্যাগ ছিল, হুম। কালো কাপড়ের ব্যাগ, তার ভেতরে লাল কাপড়ে কিছু মোড়ানো, আর এগুলোর ভেতরে সে একটা ছোট মানুষের মাথা, হাতের কবজি, কবজি থেকে এই যে কোনাই পর্যন্ত যে হাত হাত দুইটা, এই দুইটা রাখতো। আর আমি পরে শুনতে পাইছি এগুলো আম্মুর কাছে যে এগুলো কি কুমারী মেজ, মাথার খুলি, আচ্ছা। হাতের এই হাড্ডি। তো এগুলো ধরার পর আম্মু বুঝতে পারে, কারণ আম্মু একটু নামাজ কালাম বেশ ভালোই পড়ে, এগুলো নিয়ে একটু আম্মু জানে। এখন এই লোকটা যখন সে তার কোনো পেশেন্ট পাইতো যে অনেকদিন যাবত মাথা ব্যথায় আছে, বা পায়ের ব্যথায় আছে, মানসিক অশান্তিতে আছে, বা ফ্যামিলিতে কোনো প্রবলেম লেগে আছে, এগুলোকে সে কালেক্ট করতো, এগুলো ধরতো, এবং সাময়িক ভাবে কিছু একটা করতো যা তারা ভালো বা সেফ ফিল করতো কিছুদিন। আর এভাবেই সে তাদের ভিতরে ঢুকতো। কিন্তু সে তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে এই এই প্রবলেম গুলো আরো বাড়াই দিত, আরো নানা ধরনের প্রবলেম অ্যাড করতো, যেন আরো অনেক টাকা নেওয়া যায় বা অনেক কিছু নেওয়া যায়। তো এইটা অনেক হাই স্টেজে চলে যায়। আশেপাশে যারা তার কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, এরা এতটাই উন্মাদের মতো তার পেছনে লেগে যায় যে, যেমন মুরিদ মুরিদ হয়ে গেছে একদম, যা বলে তাই, যখন যা টাকা লাগছে তো সবকিছু নেয়। আম্মু এই অবস্থায়, যেহেতু আমাদের বাসায় এগুলো হচ্ছিল, এগুলো আমার আমার ফ্যামিলি একটু রেপুটেড ফ্যামিলি আমাদের এলাকায়, তা আমরা অবশ্যই এটা এলাও করতে পারি না। আম্মু তাকে বলে যে আপনি চলে যান, এখন এখানে আসবেন না। এর কারণে সেটা একটা থ্রেট ছিল, আমি যেটা দেখছিলাম। এরপরে তাকে আবার বাসায় আনা হয়, তাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর প্রবলেম, আর আমি টের পাই যে এটা তারই কাজ। এখন সে বলে যে না, আমি যা করতেছি আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনি আমাকে করতে দেন, আর বাকি কিছু হবে না, আপনি কোনো টেনশন নিন, আপনি এর মাঝখানে আসলে আমাকে শুধু অ্যালাউ করতে দেন, আমি যেখানে এর থেকে কাজগুলো করতে পারি। আর সেটা তো কখনো সম্ভব না যে সে একটা খারাপ কাজ করবে আর সেটা আমরা অ্যালাউ করবো। আমার আরো একজন হুজুর জামালপুর শহরে একজন এর সাথে পরিচয় ছিল। তো আম্মু তাকে বলে যে আমার বাসায় এমন একটা প্রবলেম হইতেছে যে আমার ফ্যামিলিতে ছেদ আসতেছে, and সে জোর করে কাজটা করতে চায় আমার বাসা থেকে। তো হুজুর বলে যে ঠিক আছে, আমি একদিন আপনাদের বাড়ির আশেপাশে কোথাও থাকবো,
আপনি এক কাজ করেন, আপনি ওনাকে বলেন যে আপনার কোন একটা প্রবলেম হয়েছে সেটা জন্য সে সলভ করে। আর আম্মু যখন এই অফারটা তাকে দেয় আমাদের বাসায় আসার পর, সে অনেক খুশি হয় যে এখন এই ফ্যামিলিতে তার ব্ল্যাক ম্যাজিক করার কোন একটা সুযোগ সে পেল। তো সে খুব আগ্রহ নিয়ে এবং তার ফুল প্রিপারেশন নিয়ে সে তার কাজে নেমে যায়। একদিন রাতের বেলা, রাতের আনুমানিক 11:30 বা 12টা বাজে, আচ্ছা। সে আম্মুকে নিয়ে, আমার আমার ভাইয়া, আমার সবচেয়ে বড় ভাই রকি, তো রকি ভাইয়ার আম্মুকে নিয়ে সে ঘরের ভেতর একটা কাজ করতে বসে। ঘরে ছিল আগরবাতি 5টা, মোমবাতি 5টা, ওই যে হাড়গুলা ক্রস করে বসানো হাড়, আর মাথা হচ্ছে তার দিক করে। আর সে চোখ বন্ধ করেছিল, হাতে কোনো একটা কিছু, কোনো লাল রঙের কালি ছিল যার দিয়ে সে ফ্লোরে একটা কিছু আঘাত ছিল চোখ বন্ধ করে। আর যে আম্মু যে হুজুরটাকে বলেছিল সেই হুজুরটা আমাদের বাড়ির আশেপাশেই ছিল। এবং সে যখন তার ব্ল্যাক ম্যাজিক শুরু করে, তো হুট করে তার 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 খুবই পালিত একজন মহিলা জিন ছিলেন, যার নাম পরে জানতে পারি যে আমি নার্গিস ছিল। তো আমি যখন ওই ওই সময় যখন জানতে পারি তখন আমরা খুশি হয়ে নার্গিস আন্টি বলে ডাকি। আচ্ছা। তখন তখন আম্মু যা বলে যে ঘরের মধ্যে সেই নার্গিস নামের জিনটা মানে এতটা উন্মাদের মতো চিৎকার শুরু করে যে তাকে সম্ভবত কোন একটা কিছু ধোয়ার চেষ্টা করতেছে। আর এর জন্য সেই সেই মহিলা জিনটা এই কবিরাজের উপর চেপে বসে, রাগ করে বসে যে তুই এই ঝামেলার মধ্যে আমাদের ফেলছিস। আচ্ছা। এখন হঠাৎ করেই সেই কবিরাজ চিল্লানি শুরু করে একটা একটা কেমন জানি একটা কাকের মতো আওয়াজে। আর তার মধ্যে বেরোচ্ছিল যেগুলা সেই মহিলা জিন বলছিল যে তুই দায়ী, তোর আমি মেরে ফেলবো। তো এখন সে ওই যে যেখানে সে অনেক কিছু আঘাত ছিল সেটার উপর গড়াগড়ি খাঁচা শুরু করে, একদম হাড্ডি টাড্ডি যা ছিল তা সব এলোমেলো হয়ে যায়। এই অবস্থায় হুট করে তার ব্লিডিং শুরু হয় নাকে মুখে, যে তাকে কেউ কিছু ধরে উপড়ে নিতেছে আর এভাবে ঠেকনা দিতেছে একদম তার গলায় ধরে। তার নাকে মুখে প্রচুর ব্লাড আসে। আমি তখন খুব ভয় ছিলাম, কারণ আব্বু ছিল না বাসায়, শুধু আমার ভাইয়া ছিল, আম্মু ছিল, আর পাশের বাসায় ফারুক ভাই নামে একজন বড় ভাই ছিল, উনি ছিলেন। তো এই অবস্থায় আমি 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 ড্রয়িং রুমের একটা সোফায় কোন একদম জলচিহ্ন হয়ে বসেছিলাম যে হোয়াটস হ্যাপেনিং দের। এর মধ্যে আমি দেখি যে আমাকে ওই রুমে যেতে দেয় না ফারুক ভাই আর রকি ভাইয়া। ওরা দুজন মিলে শুধু বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে যাচ্ছে, ফ্রেশ পানি, আর নিয়ে আসছে লাল পানি, ফ্রেশ পানি নিয়ে যাচ্ছে আর লাল পানি নিয়ে আসছে। কেন লাল পানি? এগুলো ছিল সেই কবিরাজের নাক মুখ দিয়ে রক্ত বেরো ফ্লোরে মানে পানি দিচ্ছে, লাল রক্ত সহ পানি বেরিয়ে আসছে আর জি। কি। আচ্ছা। এবং সেগুলো পরিষ্কার করছিল তারা, কারণ ছড়ে যাচ্ছিল। এই অবস্থায় সারা রাত এমন কিছু না কিছু চললো। সারা রাত ওই 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 অচেতন অবস্থায় ওই কবিরাজের মুখ দিয়ে এরকম কাকের আওয়াজ বের হলো, এরকম চিল্লাচিল্লির আওয়াজ বের হলো। এখন পরে পরে আম্মু যেটা বলে যে সেই পরীটাকে ধরার চেষ্টা করা হচ্ছিল, ওই আমাদের যে ফেভারে যে হুজুরটা ছিলেন। এরপরে ওই পরীটা সহ পরীটা ভয় পেয়ে যায়, কারণ এই বাইরে সে আর থাকতে চায় না, যে এখানে কাজ করলে সে আর আসবে না। ইভেন ওই কবিরাজ আম্মুর কাছে ক্ষমা চেয়ে যায় যে আমাদের মাফ করবেন, আমি আর এখানে আসতে চাই না, আমাকে মাফ করবেন। এখন এই কাজটা হওয়ার পর থেকে তার মাঝখানে আমি কিছু কথা বলে রাখি, যখন কবিরাজটা সাবলীল ভাবে আমাদের বাসা থেকে কাজগুলো করছিল, আমাদের বাসার আশেপাশে একটা মহিলাকে দেখা যেত। সেই মহিলাটা ঘুরতো আমাদের আমাদের মাসিল ঘর নামে। কেমন দেখতে সে? সে তাকে দেখা যেত আমাদের ছাদের উপরে, আর আমাদের মাসিল ঘর নামে একটা ঘর আছে যেখানে আমাদের নামাজ কালাম পড়া হয়, সেই ঘরটার পেছনে একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে। আচ্ছা। আর হুট করেই ওই কবিরাজ যেদিন যে বছর থেকে আমাদের ওই এখানে আসে, আম গাছে আম খুব বেড়ে গিয়েছিল, আচ্ছা। খুব আম হতো। তো আমাদের বাসার পেছনে কিছু পতিত জমি ছিল, সেখানে গরিবদের আমরা থাকতে দিয়েছিলাম যাদের জমি নেই। তো তারা বলেছে যে মহিলাটা দেখা যেত প্রায়, মহিলাটার বয়স খুব বেশি হলে 20-22 হবে এরকম মনে হয়। তবে মহিলাটার একটা জিনিস ছিল অ্যাবনর্মাল, যে তার মুখ দেখা যেত না। মহিলা যখন সামনের দিকে হাঁটতো শুধু তার চুল দেখা যেত, পেছন দিক দিয়ে হাঁটতো শুধু তার চুল দেখা যেত। তার মানে মুখ ছিল না, সামনে পেছনে দুই পাশেই লম্বা চুল ছিল। আচ্ছা, খুবই অদ্ভুত। এবং সে একজন মহিলা ছিল, বৃদ্ধ, তার নাম বলছি না আমি। সে আমাদের ওই আম গাছের পাশে সে তার বাথরুম বানিয়ে ফেলছিল। আচ্ছা। কয়েকদিন সেই কাজ করার পর সে একদিন ফজরের পরে
সেখান থেকে চুলের মুঠ ধরে সে যেখানে বাথরুম করতো সেখানে তাকে একটা এরকম একটা ঠেকনা দেওয়া হয়। আচ্ছা। এবং আমাদের বাসায় যিনি কাজ করতেন ওনাকে আমি অনেকবার বলেছি যে মাহফিল ঘরটা যেন তুমি পরিষ্কার রাখবা, সন্ধ্যায় তুমি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে রাখবা। কেন? কারণ আমরা একসময় বুঝতে পারি যে আমাদের সন্ধ্যার পর আর পুরো রাত জুড়ে জিনরা আমাদের ওই মাহফিল ঘরে নামাজ পড়তেন বা আচ্ছা। প্রেয়ার্স এর জন্য তারা ইউজ করতেন। এর জন্য আম্মু বলতো যে যেন ওই মাহফিল ঘরটাকে পরিষ্কার রাখা হয় হুম। আমাদের রেসপেক্টে, মাহফিল ঘরের পবিত্রতা রক্ষার জন্য। আমাদের কাজে যে হেল্প করতেন সেই মহিলাটা এই রাতে ডিলে করতো, একদম অলসতা করতো। একদিন রাতের বেলা আমাদের বারান্দার পাশে মাহফিল ঘরের পাশে একটা বাথরুম আছে, সেই বাথরুমটা উনি ইউজ করতেন। তো বাথরুমটা কি উনি বের হইছে, ওনাকে ঠিক একই ভাবে ঘাড় ধরে এমন ভাবে ফেলে দেওয়া হয় যে উনি ঘাড় অনেকদিন সোজা করতে পারেনি। আমি বলেছিল যে ইটস এ পানিশমেন্ট, তোমাকে যে বললেই বারবার তুমি করো না। এখন আমাদের মাহফিল ঘরে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটে এখনো, যে যেহেতু সেটা মাহফিল ঘর, সন্ধ্যা মাগরিবের নামাজের পর হুম। কোন ধরনের লোকাল আড্ডা, কোন ধরনের মানে জাগতিক বিষয় নিয়ে কথাবার্তা। এই ধরনের কোনো কিছু এই মাহফিল ঘরে কোনো একটা জিনিস অ্যালাউ করতো না। হুম। কি হতো? সেটা কেউ করবে? আমাদের পশ্চিম পাশের দুইটা জানালার মধ্যে বাম পাশে যে জানালা আছে এখানে এ ধরনের কোন একটা আড্ডা যদি একটা আসর জমতো, অমনি খুব জোরে করে কেউ লাথি মারতো, মানে আচ্ছা। খুব রাগ। আচ্ছা, এটা তো পাড়ার ছেলে মেয়েও হতে পারে। হ্যাঁ, এর জন্য আমি 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 ছোটবেলা খুব কিউরিয়াস ছিলাম সবকিছু নিয়ে। আমার কাছে কেন জানি মনে হতো আমি নিজে খুব দুষ্টামি করতাম, তাই মনে হতো কেউ যেন দুষ্টামি করে ওই জায়গায়। হুম। তো একদিন সন্ধ্যায় আমি জানতাম যে আমাদের কিছু চাচি আছে বাসায় আশেপাশে, ওনারা মাগরিবে নামাজ পড়তে আসে ওই ঘরে। তারপর মহিলা একটু বসলে যেমন একটু নিজেদের আলাপ আলোচনা শুরু হয়, তো আমি জানতাম যে এরকম একটা আলাপ আলোচনা তারা শুরু করবে, আমি জানতাম। হুম। আমি করেছি কি মাগরিবের ঠিক পরের সময় গিয়ে ওই মাহফিল ঘরের ওই জানালাটার ও পাশে যে ওই যে আমাদের একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে যে কে এই কাজটা করে, আমি আজকে দেখবো ধরবো। হুম। এখানে দিন দিন এই ধরনের কিছুই না, সামন ইজ ডুইং দ্যাট, আমার বিশ্বাস ছিল এরকম। আমি এরকম বসে থাকতে থাকতে আধা ঘন্টা পর যখন ঈশার নামাজের আজান হবে, ঠিক তার আগে আমি দেখলাম আমার সামনে আবাস করে আওয়াজটা হইলো। হুম। আমি দেখতেছিলাম যে জানালার কাঠটা ভাইব্রেট করতেছিল, আমার নিজের দেখা। তো আমি তখন আমি আসলে বাসায় এসে কাউকে কিছু বলতে পারিনি যে আমি ওখানে ছিলাম। হুম। আমার অবস্থা বেশ কয়েকদিন খারাপ ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম খুব, আচ্ছা। আমি কারোর সাথে কথা বলতে পারিনি কয়েকদিন। হুম। তো এইভাবে মানে এই ব্যাপারগুলো ঘটতে থাকে। তবে আরেকটা ব্যাপার যে আমাদের বাসায় এগুলো যাদের উপস্থিতি ছিল তারা আমাদের দিকে কোনোদিন ক্ষতি মানে করে আপনার চোখের সামনে জানালা বন্ধ হয়ে গেল কিন্তু আপনি কাউকে দেখলেন না? না, আচ্ছা। মানে খুবই খুবই জোরে। হুম। আর আমি 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 ছোটবেলায় আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে এই জিনিসগুলো যে আছে, আমি হুম। আমি ছাদ থেকে একবার পিছলে পড়ে যাই। তো আমি যখন মাটিতে পড়ি আমার কাছে মনে হয়েছিল যে আমি আমি ইচ্ছা করে শুইলাম এই হাত দিয়ে ভর করে, মানে এতটা আরামে পড়ে যায় যে আমি 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 বুঝতে পারি না যে কিছু কিছু হয়েছে। আমি ক্লাস 2 তে পড়ি, হুম। এত ছোটবেলায় আসলে এতটা কিছু হবে। আমার প্রায় 12 ফিট লম্বা ছাদ, হুম। 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 নিচে নিচে ইট ইট ছিল, গাছের শেবা ছিল, এবং আমি কিন্তু অক্ষত আপনার কিছু ছিলাম। হয়নি। যাই হোক, এরকম বিভিন্ন ধরনের হ্যাঁ, মানে প্যারানর্মাল বিষয় আপনাদের ফ্যামিলিতে অ্যাবনর্মাল এই সমস্ত জিনিসপত্র ঘটে ঘটে, এবং এখনো পর্যন্ত সেগুলো ঘটছে, রাইট? মাঝে মধ্যেই ঘটে। এখনো পর্যন্ত ঘটছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার ঘটনা বা আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রিয়াদের টাইম হচ্ছে 21টা 51, আর লন্ডনে এখন বাজে হচ্ছে 6টা 52, আর টোকিওতে এখন বাজে হচ্ছে স্যাটারডে হয়ে গেছে 3টা 52 রাত। ওকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি টরন্টোতে 1টা 43 বাজে দুপুরবেলা। এখন ওমানে রাত 10টা 42 বা এরকম কাছাকাছি কোনো একটা সময় হবে এই মুহূর্তে। 10টা 52 বাজে। টরন্টোতেও একটু টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে, টরন্টোতে এই মুহূর্তে 1টা 52, রাইট। আর এই মুহূর্তে জেদ্দাতে 9টা 52। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুনছেন আমাদের সাথে, এবং বিভিন্ন জায়গায় কোনো জায়গায় হয়তো কাজের মাঝখান থেকেই হয়তো অ্যাপ দিয়ে শুনছেন, কোনো জায়গায় যেমন আমি যদি বলি যে আমাদের মিডল ইস্টে অনেকে হয়তো কাজ শেষ করে এসে অ্যাপ দিয়ে শুনছেন, এবং যারা আপনারা আমেরিকা, কানাডা বা এরকম জায়গায় রয়েছেন, অস্ট্রেলিয়া এরকম জায়গায় রয়েছেন, তারা হয়তো কাজের মধ্যে বা কাজ থেকে ফিরে এসে অনেকে শুনছেন। তো
যাই হোক, যারাই যেখান থেকে শুনছেন, ইন্ডিয়াতে আমাদের থেকে 8 ঘন্টা পেছনে, সেখান থেকে আমি জানি যে কলকাতা থেকে অনেকে শোনেন, এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যেখানে বাংলা ভাষাভাষী আছেন তারা শোনেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং পুরোটা সময় আমাদের সঙ্গে আমাদের এই ভূত FM উপভোগ করার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব, এবং সেই বিরতির পরে একটা অডিও ক্লিপ শুনবো আমরা, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো এটা ইমেল নিয়ে। সুতরাং সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই ইমেলটাও বেশি ইন্টারেস্টিং এবং অন্য রকমেরই একটা মানে আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আমার যে প্রথম আমার ভয়ের যে ঘটনা পড়া, ভয়ের যে গল্প পড়া, সেই গল্পটা ছিল এই কাছাকাছি রিলেটেড। সেই রিলেটেড একটা মানে ঘটনা ইন্ডিয়া থেকে একজন পাঠিয়েছেন, আমি সেটা পড়বো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি একটু ফেসবুকে যেতে পারি? হ্যাঁ, আমি একটু ফেসবুকে যাই। হাসান খান দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নিয়াজ মাকদুম, এবং আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন, আছেন আমাদের সঙ্গে বিহঙ্গ বালক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দশর, আমাদের সঙ্গে আছেন আমির খসরু, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শাকিল আহমেদ দিকপু, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন নয়ন, তাহসিন আমাদের সঙ্গে আছেন, আমাদের হাসান রক নয়ন আমাদের সঙ্গে আছেন, স্মার্ট বয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অবুজ হৃদয় আছেন, আনাফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রায়ান আহমেদ, আছেন আমাদের সঙ্গে ইয়াসিন শাফিন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান, এছাড়া আমাদের সাথে আছেন রাজপুত্র দাউদ, আছেন আমাদের সঙ্গে মার্শাল সানি, আছেন ইয়াসিন আমাদের সঙ্গে, আরো অনেকেই, এমডি আকাশ, আশিক রানা আমাদের সঙ্গে আছেন, আরিফুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি লোমান আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি ইভানা উদ্দিন, এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রেজওয়ান সাব্বির আমাদের সঙ্গে আছেন, অর্জুন, এছাড়াও আবু রায়হান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। তো আমরা আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও আপনাদের লেখাগুলো পড়া যাবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুড ক্যারিয়ার FM এন্ড তালসার হাসপাতাল থেকে আমি শামীম। যারা নিয়মিত ভূত এফএমের ঘটনা শোনেন তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে তালসার হাসপাতাল নিয়ে আমি একটি ঘটনা ভূত এফএমে বলেছিলাম। যে ঘটনাটি ছিল একটি কাঁঠাল গাছ কেন্দ্রিক। একটি কাঁঠাল গাছে আমি একটা কঙ্কাল ঝুলিয়ে একটি বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। আজকে বলবো সেই কাঁঠাল গাছের শেষ অথবা দ্বিতীয় পর্ব। ঘটনাটি ঘটেছিল বর্ষাকালে। যে বর্ষাকালটা চলে গেল, এই বর্ষাকালের কোনো একটা রাতে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে। মাগরিবের নামাজ পড়ে সবাই বাড়িতে চলে এসেছে। আমি জানালাটা খুলে বসে আছি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করেই দেখতে পেলাম কাঁঠাল গাছে একটি লোক একটি বড় কাস্তে বা দা হাতে করে খুব দ্রুত উঠে গেল। দেখেই বুঝতে পারলাম যে কাঁঠাল পাড়ার জন্যই হয়তো উঠছে। তো আমি 7-5 না ভেবে ছাতাটা নিয়ে দৌড়ে চলে গেলাম কাঁঠাল গাছের দিকে। কাঁঠাল গাছের কাছে যেতেই দেখলাম লোকটি কয়েকটা কাঁঠাল কেটে নিচে ফেলে দিয়েছে, মাটিতে পড়ে আছে কাঁঠালগুলো, এবং লোকটি গাছের একটি পজিশনে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে নড়ছেও না, নিচেও নামছে না, উপরেও উঠছে না। তো আমি ভুলে গিয়েছিলাম আমার বাড়ির থেকে টর্চ লাইটটা নিয়ে যেতে, যে কারণে আমি তার মুখে লাইট মারতে পারিনি। তো আমি জিজ্ঞাসা করলাম, কে রে তুই? আমি জানার চেষ্টা করলাম তার সম্পর্কে, কিন্তু কোনোভাবেই আমি তার সম্পর্কে কিছু জানতে পারলাম না। আমি অনেক চেষ্টা করলাম তার সাথে কথা বলার, কিন্তু আমি একচেটিয়া কথা বললাম, সে কোনো কথাই বললো না। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি কাঁঠাল চুরি করছেন কেন? আপনি কাঁঠাল পাড়লেন কেন? কি ব্যাপার? তারপরে একটা সময় আমার একটু রাগ হয়ে গেল। আমি একটু জোরে রাগান্বিত ভাষায় তাকে নামতে বললাম, কাঁঠাল পেড়েছিস পেড়েছিস, যা বাড়ি নিয়ে যা। তা এরকম করছিস কেন? বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে কথা বললাম, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে সে আমার কোনো কথা রেসপন্সই করছিল না। তার সময় প্রচুর রাগ হলো। তো আমি কি করলাম, মাটির থেকে কাদা খাবলা খাবলা করে নিয়ে আমি লোকটির গায়ে ছিটিয়ে দিলাম। গায়ে মারার চেষ্টা করলাম, অনেকবার মারলাম, কিন্তু লেগেছিল কিনা আমি জানি না। তো যা হোক, লোকটি যখন নামলো না, উঠলো না, রেসপন্সই করলো না, তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু বাজারের দিকে যেয়ে আমি কয়েকটা লোকজন জড়ো করি। তো আমি প্রাচীরটা পার হয়ে আমি বাজারের দিকে গেলাম, কিন্তু দেখলাম বাজারে খুব একটা লোকজন নাই। ফাঁকা ফাঁকা, দোকানদার 2-1 জন বসে আছে। যেহেতু বৃষ্টির একটা দিন, সেহেতু মানুষ বাড়ি থেকে খুব একটা বেরোয়নি।
তো কাকে ডাকবো করতে করতে বেশ একটু দূরে চলে গিয়েছি। তো হঠাৎ করে এই গাছের দিকে তাকিয়ে দেখলাম যে লোকটি আছে, তবে একটু অন্য পজিশনে চলে গেছে, যে জায়গায় আগে ছিল সেই জায়গায় নাই। তো আমি দৌড়ে গাছের কাছে চলে এসে দেখলাম যে লোকটি, সেই লোকটি কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমার চোখে মনে হলো যে লোকটি আগের সাইজে নেই, একটু ছোট ছোট লাগছে। আগে যেরকম লম্বা একটা স্বাভাবিক মানুষের মতো ছিল, এখন মনে হচ্ছে যেন একটু বাচ্চা টাইপের। তো আমি চিন্তা করলাম এটা কেমন হলো। তো যাই হোক, আমার হঠাৎ করে প্রথম ঘটনাটার কথা মনে পড়ে গেল। যেহেতু এই কাঁঠাল গাছ নিয়ে একটি ঘটনা ঘটেছিল, আমার একটু ভয় ভয় লাগছিল। তো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি আর সাত পাত না করে আমি বাড়ির দিকে চলে যাব। আমার বাবা কাঁঠালের দরকার নেই, আমি বাড়ি যাই। তো আমি প্রাচীরটা পার হয়ে যখন কাঁঠাল গাছের নিচে দিয়ে একটু সাইড দিয়ে চলে যেতে গেলাম, তখন একটি শব্দ আমার কানে ভেসে এলো। বলল, আর কোনোদিন এই গাছের কাঁঠাল কেউ খেতে পারবে না। আমি জানি না কেন এই লোকটি এই কথাটা বলল। আমি এই কথাটা শুনে আমি পিছনে না তাকিয়ে দৌড়ে চলে গেলাম বাড়ির দিকে, এবং বাড়ি থেকে টর্চ লাইটটি নিয়ে এসে দেখলাম সেখানে কাঁঠালগুলো পড়ে আছে, লোকটি আর নাই। কিছুটা ভয় লাগলেও আমি এই কথাটা কাউকে বললাম না। বাড়িতে চলে আসলাম, চলে এসে চিন্তা ভাবনা করলাম ব্যাপারটা কি, এটা কি কোনো চোট ছিল নাকি অলৌকিক কিছু ছিল। আমি জানি না কেন এরকম হলো। পর মুহূর্তে দু একদিন পরে দেখলাম গাছের পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে, ঝরে পড়ছে, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। একটা সময় মোটামুটি 7 দিনের ভিতরেই গাছের পাতা সব পড়ে গেছে। সম্পূর্ণ গাছটা মরে গেল মাত্র 15 দিনের ভিতরে। জলজান্ত প্রমাণ, যারা তালসার গ্রামে আছেন বা তালসার গ্রাম চেনেন, কোটচাঁদপুর থানার ভিতরে তালসার হাসপাতালের ভিতরে একটি কাঁঠাল গাছ এই মুহূর্তে, আজকে যারা ভূত FM শুনছেন তারা কালকে যে দেখতে পাবেন কাঁঠাল গাছটি এমন অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে, এমন অদ্ভুত দেখা যাচ্ছে, গাছের একটা পাতাও নেই, গাছটা মরে খাড়া হয়ে পড়ে আছে। কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে, গাছটা একটি অদ্ভুত ভাবে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। যে গাছটার কাণ্ডের ভিতরে একটি অদ্ভুত কালার, অদ্ভুত একটি মাটি লেগে আছে। জাস্ট এটা বিশ্বাস করতে গেলে শুধুমাত্র তালসার গ্রামবাসী বিশ্বাস করবে, কারণ তালসার গ্রামবাসী জলজান্ত প্রমাণের এই ঘটনাটি দেখতে পাচ্ছে। এবং এই গাছটি বা এই গাছটির কাছে একটি ছাগল, গরু বা একটি মানুষ কখনোই যায় না। এমনকি এই গাছটির একটা ডালও কেউ ভাঙতে পারেনি। আমি জানি না কেন। ঘটনাটি অনেকের অবিশ্বাস হতে পারে, কিন্তু তালসার গ্রাম থেকে তো শুনছে অনেকে। একটু দেখুন, মিলিয়ে দেখুন আমার কথাটা ভুল কিনা। আমি জানি না কোন পরিস্থিতিতে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম বা কি, আমি ঠিক জানি না। আমার উত্তর বা আমার এই মনের প্রশ্ন কখনো উদ্ঘাটন হবে কিনা আমি জানি না। ধন্যবাদ, ঘটনাটি আমি শেয়ার করলাম আপনাদের মাঝে, আপনারা শুনলেন। ভূত FM কে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এবং যিনি কষ্ট করে অডিও ক্লিপটি পাঠিয়েছেন। আমি চাই যে আপনারা অনেক অনেক ঘটনা পাঠান আমাদেরকে, এবং সেই ঘটনাগুলো আমরা পড়ে শোনাতে চাই, শেয়ার করতে চাই আপনাদের সাথে। এবং প্রচুর ঘটনা চাই। যেরকম ঘটনা আপনি লিখে পাঠাবেন সেরকম ঘটনা চাই, যেরকম ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন সেই ঘটনাও আমরা চাই, এবং অফুরন্ত ঘটনা চাই। তাহলে প্রথম আমরা সামনে দিকে এগিয়ে নিতে পারবো এবং আপনাদের পছন্দ মতো আমরা ঘটনা শোনাতে পারবো। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন যে আজকে বেশ ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সারা সপ্তাহের কষ্ট যখন তখনই সফল মনে হয় যখন দেখি যে আপনারা লিখছেন যে আপনাদের ঘটনা ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন জাওয়াদ সাকিব, আছেন মার্শাল ফানি, আমাদের সঙ্গে আছেন বেতন মন্ডল, খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি মন্ডল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মুস্তাহিদ জাহান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মাইমুন রহিম, আমাদের সঙ্গে আছেন ওয়াহিদুজ্জামান সাইম, তামিদ আফনান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত জাহান স্বর্ণা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাবিহা সাবরিন সাবা, আছেন রিয়া ইমরিয়া, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি
নির্ভীক সেনগুপ্ত সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে পুরোটা সময় থাকবেন আশা করি। এবং আমাদের ঘটনাগুলো আজকে আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। এবং আমাদের ইমেল করার অ্যাড্রেসটা আমি একটু ছোট্ট করে বলে দিই, যারা আপনাদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radio40.fm, which is bhwtfm@radio4.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের সঙ্গে রিজওয়ান মাহমুদ হৃদয় আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজ, আমাদের সঙ্গে আছেন আকিব জারিফ, আছেন আমাদের সঙ্গে সামিয়া সালসাবিল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহেরিন মন, আমাদের সঙ্গে আছেন এনডি আবির, আরাফাত আকন্দ আমাদের সঙ্গে আছেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করতে চাইছেন। ঘটনা শেয়ার করলে ইমেল করা সবচাইতে ভালো। আহমেদ আসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন উদয় কুমার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহরাব হোসেন আছেন আমাদের সঙ্গে, কারণ কেপি আমাদের সঙ্গে আছেন, তিনি ওয়েস্ট বেঙ্গল হালদা টাউন থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর ইস্তানভীর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে আপনাদের যে ভালো লাগা সেটা শেয়ার করার জন্য। এবং আমি এখন চলে যাব আরো একটা ইমেইলে, যে ইমেইলটা আমাকে পাঠিয়েছেন আপনাদেরই একজন এবং আশা করছি যে এটিও আপনাদের ভালো লাগবে। এবং সেই ইমেলটাই এই মুহূর্তে আমি পড়তে যাচ্ছি। একটু বড় এবং আশা করছি ধৈর্য নিয়ে আপনারা শুনবেন এবং পুরোটা সময় এনজয় করবেন, সেটাই আশা করব। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ইমেলটা সৌদি আরবিয়া থেকে আসা, তবে যিনি পাঠিয়েছেন তিনি সম্ভবত একজন ইন্ডিয়ান। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুকান্ত মাইতি, সৌদি আরবিয়া থেকে। প্রথমত আপনাকে অন্তর্নিহিত অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার গতবারের ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপনা করার জন্য। জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার এই ইমেলটি যোগ্য মনে হলে পড়ে শোনাবেন, খুশি হব। জীবনে চলার পথে নিজেদের অজান্তেই আমরা শুভ অশুভ অনেক কিছুই উপলব্ধি করি, কিন্তু জীবনে ব্যস্ত জীবনের জন্য তাচ্ছিল্যতায় আমরা কখনোই তার গুরুত্ব অনুভব করি না। যদি তার কোনো বাস্তবিক রূপ থাকে তবে ঠিক আছে, আর তা না হলে আমরা খুব সহজেই তাতে কুসংস্কারের মালা পরিয়ে দিই। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। এরকমই একটা সংস্কারের সাথে জুড়ে থাকা একটা ঘটনা। আমরা প্রায় সবাই সুতো দিয়ে লেবু লঙ্কা টাঙানোর ব্যাপারটা জানি। খারাপ অথবা অশুভ নজর থেকে বাঁচতে প্রতি সপ্তাহে একবার করে নতুন লেবু লঙ্কা টাঙাতে হয়, সে দোকান হোক বা গাড়ি বাড়ি, সর্বত্রই। এখানে এই সমস্ত কথা শুধুমাত্র ঘটনার স্বার্থেই বিবরণ হিসেবে তুলে ধরলাম। যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। ঘটনাটি ঘটে আমার এক বান্ধবীর দাদা বৌদির সঙ্গে। কিছু ব্যক্তিগত কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না, ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বান্ধবী পিঙ্কি, তার বৌদি সোমা ও দাদা সুজয়। 2017 অক্টোবর। সোমা সেদিনও আনমনে অজানা চিন্তায় নিজেকে জড়িয়ে সন্ধ্যাবেলা একা ঘরে বসেছিল। তাই দেখে একমাত্র ননদ পিঙ্কি ঘরে ঢোক। এর আগে অনেকবার বৌদির কাছে হানিমুনে ঠিক কি ঘটেছিল জানতে চেয়েছে সে, কিন্তু প্রতিবারই সোমা তাকে নানান কথায় এড়িয়ে গেছে। কিন্তু এবার সে নাছোড় বান্দা, তাই সে বাধ্য হয়ে পিঙ্কিকে হানিমুনে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা এক এক করে বলতে শুরু করে। এখানে ঘটনাটি পিঙ্কির কাছ থেকে শুনে আমি তার মতো করে উপস্থাপন করলাম। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 4 বছর আগে। কলকাতার বেহালার বাসিন্দা সুজয় বিয়ের 6 মাস পর কোনো রকমে পুজোর ছুটি ম্যানেজ করে 5 দিনের একটা হানিমুন প্যাকেজ বুক করে স্ত্রী সোমাকে নিয়ে বিজয়ার দিন বেরিয়ে পড়েন বকখালির উদ্দেশ্যে।
এখানে বলে রাখি, বকখালি ভারতবর্ষের সুন্দরবন লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটা সি বিচ, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সমুদ্র সৈকতে উপভোগ করা যায়। কলকাতা থেকে মাত্র ঘন্টা তিনেকের রাস্তা। যাই হোক, আবারও মূল ঘটনায় ফিরে আসছি। দুপুরে লাঞ্চ সেরে সুজয় ও সোমা বকখালি উদ্দেশ্যে রওনা দেয়। দুজনের মন তখন একই অনুভূতিতে বিদ্যমান। কখন তারা বকখালি পৌঁছাবে এবং হাতে হাত রেখে সন্ধ্যা লগ্নে প্রকৃতির কোলে বসে অপরূপ সূর্যাস্ত দেখবে। ঘন্টা দেড়েক বাদে রায়চক তিন মাথার মোড় একটু জিরিয়ে নিতে আফটারনুন চায়ের জন্য সুজয় ড্রাইভারকে থামাতে বলে। তারপর চা সিগারেট শেষ করে গাড়িতে ব্যাক করে যাওয়ার সময় হঠাৎই একটা শুকনো লেবু লঙ্কার মালা উড়ে এসে গাড়ির ফ্রন্ট গ্লাসে পড়ে। ড্রাইভার সজোরে ব্রেক করেন এবং কয়েক মুহূর্ত থমকে আতঙ্কে বলে ওঠে, স্যার, আজ আমি ফিরে যাই, চলুন। আজ না গেলে কি নয়? এভাবে লেবুর মালা উড়ে এসে পড়ে রাস্তা কাটলো, মনটা কেমন করছে। সুজয় একগাল হেসে বলে উঠল, এই জন্যই আমাদের দেশ এত পিছিয়ে, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না, তুমি চলো। ড্রাইভার কিছুটা আতঙ্কিত ও ভয়ার্ত ভাবে গাড়ি স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে। হাসতে হাসতে সোমা গাড়ির জানালা দিয়ে দেখে বাম পাশের চাকাগুলো ওই শুকনো লেবুর লঙ্কার মালার ওপর দিয়ে যায়। কিন্তু তারপর যেটা ঘটে তা খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর। শুকনো লেবুগুলো থেকে কালচে লাল গাঢ় তরল বেরোতে থাকে। গাড়ির চাকায় লেগে কালো পিচের ওপর চিটচিটে লাল রক্তিম আভা দাগ তৈরি করে। সোমা আতঙ্কে আটকে ওঠে। সুজয়কে জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায়। কি বা বলবে? একজন শিক্ষিতা MBA করা মেয়ে সে। এরপর শুরু হয় প্রকৃতির আড়ালে পৈশাচিক খেলা। যেতে যেতে ওরা অনুভব করে হঠাৎই চারিদিকে ঘন অন্ধকার। ড্রাইভার হেডলাইট চালাতে বাধ্য হয়। 4:15টার মতো বাজে, অথচ খুটখুটে অন্ধকার। কয়েক মুহূর্ত পর শুরু হয় আশ্বিরের ঈশানীর প্রলয়। মুহূর্তেই প্রবল ঝড় ও খানিক বাদে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাস্তা দেখা যাচ্ছে না। বেগতিক দেখে ড্রাইভার গাড়ি খানিকক্ষণ থামাতে বাধ্য হয়। সুজয় এবং সোমা আফসোস করছিল সূর্যাস্ত মিস হওয়ার জন্য, কিন্তু ড্রাইভার যেন কিছু অশুভ আভাস পাচ্ছিল এবং মাঝে মাঝে ভয়ে শিউরে উঠছিল। অথচ সুজয় ও সোমা আপন খেয়ালে মুশগুল। উচ্চশিক্ষিত যুব সমাজের কর্ণধার তারা, কি বা বুঝবে? বৃষ্টি থামতে থামতে প্রায় 7:30টার মতো বেজে যায়। ওরা আবারও রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সোমা আচমকা দেখে একটা সাদা কাপড় জড়ানো বয়স্ক লোক গাড়ির সামনে হঠাৎই চলে আসে। আতঙ্কে আটকে সোমা গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলে। ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক করে এবং কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সজোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অবাক হয়ে যায় সুজয়। জিজ্ঞেস করলে সোমা কিছু বলে ওঠার আগে দেখে ওখানে কোনো বয়স্ক লোক বা কেউই নেই। তবুও সোমা সবটা খুলে বলে সুজয়কে। সুজয় কিছুটা হেসে বলে, এই সব হ্যালুসিনেশন, হয়তো বৃষ্টির পর ঘন কুয়াশার রিফ্লেক্ট করে কিছু একটা হয়েছে। তারপর আবার ওরা রওনা দেয়। এরপর সোমা আর কিছু বলেনি। ওর বুকের মধ্যে একটু একটু করে অশুভ কিছু একটা দানা বাঁধছিল। যাই হোক, 9:15 নাগাদ ওরা বকখালি পৌঁছলো। কটেজ আগে বুক করা ছিল। ট্রাভেল এজেন্সির প্রোটোকল অনুযায়ী গ্যাস ড্রপ করে ড্রাইভার সেদিনই কলকাতা ফিরতে হবে তাকে। তাই আর দেরি না করে সুজয় ভালো রকম বকশিস দিয়ে তাকে ছেড়ে দিল। যদিও আতঙ্কিত ভয়ার্ত ড্রাইভারকে দেখে সোমা অনুরোধ করেছিল সেদিনের রাতটা থেকে যেতে, কিন্তু কিচ্ছু করার ছিল না। ড্রাইভার ভয়ে ভয়ে বিদায় নিল। এদিকে সোমারাও নিজেদের নির্দিষ্ট ঘরে চলে গেল। এরপর সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে ব্যালকনিতে এসে সোমা বুঝতে পারে কি অপূর্ব এই বকখালি সমুদ্র সৈকত। আর কটেজটাও অতুলনীয়। তিন পাশে ঝাউ ও সুন্দরী গাছে ঘেরা, শুধু সামনের টুকু খোলা
বিস্তীর্ণ সৈকত, সকালের চায়ের কাপে চুমুক দিয়ে টিভিতে নিউজ চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা খবর দেখে সুজয় আঁতকে ওঠে এবং সোমাকে ডেকে দেখায় গতকালের সেই ট্রাভেল এজেন্সির ড্রাইভারের রহস্যজনকভাবে মৃতদেহ গাড়ি সহ রায়চকের 3 মাথার মোড়ে পাওয়া যায়। সোমা ভয়ে দুঃখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কত করে বলেছিলাম দাদা, উঠে রাতটা থেকে যাও, কালকে সকালে যেও। এমন সময় হঠাৎ দক্ষিণের জানালা খুলে যায় এবং একটা হালকা অথচ কনকনে বাতাস এসে সোমার কানকে ছুঁয়ে যায় এবং কোনো এক অশরীরী অশুভ যেন ফিস ফিস করে বলে যায় যে সেই মেরেছে ড্রাইভারকে। সোমা আটকে ওঠে। এরপর সুজয় কি হয়েছে জানতে চাইলে সোমা কিছু না বলে চুপ করে বসে থাকে। কি বা বলবে সে? নিজেও তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে সোমা কেমন যেন আনমনা হয়ে যায়। দুপুরে ওরা যখন সমুদ্রে স্নান করতে যায় তখন কোথা থেকে এক পাগল হঠাৎই তাদের সামনে চলে আসে এবং অপ্রাসঙ্গিক ভাবে সোমাকে জোর গলায় বলতে থাকে, মরবি, তুই মরবি, বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, যা বলছি। ও তোকে ছাড়বে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে, চলে যা, চলে যা এখান থেকে। সোমা ভয়ে শিউরে ওঠে। সুজয় পাগলটাকে তাড়ালেও একটা বিকট অট্টহাসি দিতে দিতে বললে, মরবি, সব মরবি, বলতে বলতে চলে যায়। তারপর সোমার মন মেজাজ থেকে সুজয় সেদিনের মতো সোমাকে নিয়ে কটেজে ফেরে। বিকেলে সোমা সুজয়কে বলে যে ওর আর এখানে ভালো লাগছে না, ও ফিরে যেতে চায় কলকাতায়। সুজয় আশ্বস্ত করে বলে, ও কিছু না, তুমি কিছু ভেবো না, ওসব নিয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি সকালের ব্যালকনিতে বসে বিকেলের শোভা উপভোগ করো, আমি ততক্ষণে সামনের স্টল থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই বলে সুজয় চলে যায়। সোমা কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর পূবের ঝাউবন দিক থেকে হঠাৎ একটা নাম না জানা পাখি বিভৎস কর্কশ আওয়াজ শুনে তাকাতেই চমকে যায়। দেখে সুজয় যেন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সোমা অনেক করে ডাকে সুজয়কে, কিন্তু কোনো সাড়া মেলে না এবং অস্বাভাবিক ঠাউর করে সোমা দেরি না করে তাড়াতাড়ি নিচে গিয়ে সুজয়ের পিছু নেয়। খানিক বাদে সুজয়কে আর দেখা যায় না। এদিকে সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের চাদরে ঢাকা পড়ছে। এমন সময় গাছের আড়ালে সে একটা হাত দেখতে পায়। কাছে গিয়ে সুজয় বলে হাতটা ধরার পর পা মানে যেটা ঘটে সেটা জন্য সে কোনোদিন প্রস্তুত ছিল না। হাতটা খুলে চলে আসে এবং সঙ্গে সঙ্গে বালি ও নিজের শরীর, হাতে রক্ত ভিজে যায় এবং একটা বিভৎস মাথা কাটা শরীর, গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সমস্ত শরীরে গভীর আঁচড়ের দাগ, যেন কয়েক মিনিট আগে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। পায়ের উপর লুটিয়ে পড়ে। ভয়ার্ত সোমা আতঙ্কে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে সে নিজেকে কটেজের রুমে পায়। ভয়ের রেশটা তখনও কাটেনি। অস্থির হয়ে সে সুজয়কে খুঁজতে থাকে। সুজয়, সুজয় কোথায় তুমি? আমি এখানে এলাম কি করে? ও সুজয়কে মেরে ফেলেছে, আমাকেও ছাড়বে না। সুজয়, সুজয়, এই বলে সোমা ভীষণ কান্নাকাটি শুরু করে। সুজয় পাশেই হতভম্বভাবে বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। ভ্রম ভাঙল সোমার কান্নায়। তৎক্ষণাৎ সোমাকে জড়িয়ে ধরে নানানভাবে আশ্বস্ত করে বলল, সব ঠিক আছে, কিছু হয়নি। কিছুক্ষণ নিস্তব্ধতার পর সোমা ধীরে ধীরে সমস্ত ঘটনা বলল। ভয়ের রেশটা তখনও বিদ্যমান। সুজয় ব্যাপারটাকে একটু স্বাভাবিক করার জন্য হেসে বলল, ধুর, ও তোমার হ্যালুসিনেশন। উল্টে আমি তোমাকে রুমে না পেয়ে নিচে খোঁজাখুঁজি করছিলাম। এমন সময় তোমার চিৎকার শুনে ঝাউবনের দিকে ছুটে যাই। ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমাকে নিয়ে আসি। আর বিশ্বাস করো, ওখানে কোনো শরীর ছিল না। পরের স্টাফ ও ডাক্তার একে একে সবাই রুম থেকে চলে যায়। সোমা তখনও বিশ্বাস করতে পারছিল না সত্যি কি সেটা হ্যালুসিনেশন ছিল কিনা। রাতে তেমন সে আর ডিনার করেনি। ভয়ে গুটিসুটি দেওয়ার সোমাকে বুকে জড়িয়ে ধরে সুজয় বিছানায় বসে থাকে এবং মনে মনে ঠিক করে যে আর না, পরের দিন সকালে ওরা কলকাতা ফিরে যাবে।
এরপর থেকে নানা রকম বিচিত্র রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। হঠাৎই মেঝেতে পড়ে বুকে আঘাত পায় সুজয়। ভাবলো হয়তো ঘুমের ঘোরে সে পড়ে গেছে। টেবিল ঘড়িটা দেখে দেখে বুঝলো রাত তখন 1:15টার মতো বাজে। এমন সময় হঠাৎই ঘরের জানালার কাছে এক অশরীরী ছায়া মূর্তি দেখে সুজয় আতঙ্কে আঁতকে ওঠে। তারপর দেখতে গিয়ে দেখে জানালার কপাটগুলো সজোরে বাড়ি খাচ্ছে, কিন্তু কোনো ছায়া মূর্তি নেই ওখানে। কয়েক মুহূর্ত ভয়ার্তভাবে থাকার পর সুজয় নিজেকে বোঝায় হয়তো তার হ্যালুসিনেশন ছিল। তারপর জানালা বন্ধ করে আবার ঘুমোতে যায়। কিছুক্ষণ পর আবারও একইভাবে মেঝেতে পড়ে যায় সুজয়। এভাবে ভয়ে যেন আরো তাকে জাগতে ধরে। নিস্তব্ধ নিশিরাত। এবার সে ঠিক করে আর ডান পাশে নয়, এবার সে বেডে বাম পাশে শুয়ে যাবে। খানিক বাদে হঠাৎই সোমার চিৎকার শুনে ভয়ে বিস্ময়ে সুজয় উঠে পড়ে। তারপর নাইট ল্যাম্পের আলোয় সুজয় যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোমা ভয়ে আতঙ্কে ভীষণভাবে কান্না করছে। তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে সুজয় টিস্যু দিয়ে তৎক্ষণাৎ তার মুখটা সাফ করে দেয়। তারপর সোমাকে কি হয়েছে জানতে চাইলে সোমা যেটা বলে এর যে ভয়ঙ্কর রোমহর্ষক বীভৎস আর কিছু হতে পারে না। সোমা বলে হঠাৎই কপালে টপ টপ করে জলের মতো কিছু একটা পড়ার অনুভব করে সে। তারপর চোখ খুলে দেখে ঠিক ওপরে ভাসমান অবস্থায় অবিকল তার মতো অথচ দীর্ঘ দিনের পচা গলা একটা পিশাচিনী মেয়ে, যার একটা চোখ আগুনের মতো জ্বলছে, তাকানো যায় না। আর এক পাশে চোখের জায়গায় কাঁচা কঙ্কাল, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সুজয় একটু স্বাভাবিকের ছলে বলে, ধুর, ও তোমার হ্যালুসিনেশন, ওটা ঘাম ছিল। তুমি ভয় পেয়েছিলে কিনা? আচ্ছা, আমরা সকাল হলে চলে যাব। তারপর তারা কোনো রকমের রাতটা কাটিয়ে সকালে কলকাতা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। রুম থেকে বেরোনোর সময় সুজয় ডাস্টবিনে পড়ে থাকা রক্তে ভেজা টিস্যুগুলোর দিকে তাকিয়ে অন্তরের ভয় ও আতঙ্ককে চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেরিয়ে যায়। এই বলে সোমা বলা শেষ করে। পিঙ্কি ভয়ে ও আতঙ্কে অবস্থায় একটা দীর্ঘশ্বাস ফেলে, বিছানা ছেড়ে উঠে পড়ে। ঘড়িতে তখন রাত 10টার মতো বাজে। তারপর সোমাকে বলে, বৌদি, ও বৌদি, 10টা বাজে, দাদা এক্ষুনি এসে পড়বে, চলো ডাইনিং এ যাই। বৌদি, ও বৌদি, এই বলতে বলতে পিঙ্কি সোমার কাছে গিয়ে কাঁধে হাত রেখে এবং নাড়া দেয়। সোমা আস্তে আস্তে মুখটা ঘোরায়। তারপর যা দেখে সে কল্পনাও করতে পারেনি। চিৎকার দিয়ে পড়ে মেঝেতে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখে ও বিছানায় শুয়ে, পাশে দাদা বৌদি সবাই দাঁড়িয়ে। কিছু বলার আগে সোমা বলে, কি ব্যাপার, তুমি এই রুমে কি করছো? আমরা এই মাত্র ফিরে এসে দেখি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছো, কি হয়েছে? পিঙ্কি কয়েক মুহূর্ত হতবাক হয়ে চেয়ে রয়। খানিক বাদে সে বৌদিকে একা দেখে সে ঘরে আসে এবং হানিমুনে ঘটে যাওয়া ঘটনা জানতে চায়। পরে বলা শেষ হলে সে বৌদিকে ডাকে নিচে ডাইনিং এ যাবার জন্য, কিন্তু না ওঠায় বৌদির কাঁধে হাত রেখে মুখ ঘোরায়। অস্বাভাবিকভাবে বৌদি সেখানে ছিল না, তার জায়গায় ছিল সেই পিশাচিনী মেয়েটা যেখানে বসেছিল। সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিনের পর থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমি আর ওঝা কবিরাজের কাছে যাইনি। তবে রাতে আমি যখনই বিছানায় ডান পাশে ঘুমাতাম তখনই সোমা উগ্রভাবে রেগে আমাকে বিছানা থেকে ফেলে দিত। যবে থেকে বাম পাশে ঘুমাতে শুরু করি আর কিছু ঘটেনি। কিন্তু এখন দেখছি, এই বলে সুজয় থেমে যায় এবং সোমাও বলে যে সুজয় তো শপিং এ গেছিল, সেই বকখালি থেকে আসার পর সে তেমন কিছু দেখেনি। এরপর সুজয় সিদ্ধান্ত নেয় আর নয়, ওরা কোনো ওঝা বা কবিরাজের কাছে যাবেই। এখন সোমা, সুজয়, পিঙ্কি খুশিতে আছে, আর কোনো ঘটনা ঘটেনি। ওঝার দেয়া তাবিজ ওরা এখনো পড়ে। তবে ঘটনার উৎস জানতে চাইলে ওঝা বলেছিল ওই লেবু লঙ্কার মালা কোনো সাধারণ মালা ছিল না, কোনো এক অশরীরী পিশাচিনীর কুঞ্জরের মালা ছিল। এবং উচ্চশিক্ষিত সুজয় সোমা তোয়াক্কা করেনি কুসংস্কার বলে, তাই এই ফল ভোগ করতে হয়েছে। আমার ধন্যবাদ এই এত বড় ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপন করার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার দেশের বাড়ির ঠিকানা দেশ ভারতবর্ষ, রাজ্য পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা, গ্রাম চড়াইগ্রাম। তো এই ছিল ঘটনা। আমার মনে হয় আমার একটা ছোট্ট বিরতি নেই, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, রেড এফএম, অ্যান্ড ডু ফুর্তি।
ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। অ্যান্ড আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আছে। সেই অতিথির কাছে আমরা ঘটনা শুনবো এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আমি আমার সামনে ফেসবুক খোলা আছে এবং আমি দেখছি যে সবাই লাস্ট ইমেলটার অনেক প্রশংসা করছেন, অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার নাম পড়তে পারছি না সময়ের অভাবে। মিজানুর রহমান আছেন, কেয়ারফুল হৃদয়, এমডি কনক, নাহিদ নাইমুল, মেহেরিন রহমান, নয়ন, রকি, আমাদের সঙ্গে আছেন রুদ্রদাস, রনি, এই যে আহ, আহ, এ- এই যে আচ্ছা পড়তে পারছি না, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আদনান আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন শাফিন সহ আরো অনেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কিছু ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি। আমার নাম নবেল হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, আর আমি ঢাকা পলিটেকনিক্যাল লেখাপড়া করেছি। জি। তো আমি সরাসরি চলে যাই আমার ঘটনায়। যে ঘটনাটি ঘটে সেটি আমার খুব কাছে একটা বন্ধুর সাথে, ওর নাম শুভ। আর ঘটনাটি ঘটে আমাদের মানিকগঞ্জে। আর ঘটনাটি ঘটে 2016 সালের রোজার মাস শুরু হওয়ার ঠিক আগের দিন রাতের বেলা। শুভ তখন একটা মোবাইল কোম্পানিতে মার্কেটিং এর চাকরি করতো। ওর কর্মস্থলটা ছিল ঘিওরে। তো সেদিন ঘটনাটি ঘটে, ওর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেশি বেজে যায়। ওর ঘিওর থেকে ওর বাসার দূরত্ব ছিল হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে। শুভ সিদ্ধান্ত নেয় সে একাই হেঁটে হেঁটে বাড়ি যাবে। তো হাঁটতে শুরু করে। তো ঘিওর পার হবার পর পঞ্চরাস্তা নামক একটা জায়গা আছে। তারপরে যে রাস্তাটা ভ্যান, সেখানে বাড়ি টাড়ি খুব কম এবং কি রাস্তাটা বাঁশঝাড়ে ঘেরা, অনেকটা ভয়ানক পরিবেশের মতো রাস্তাটা। তো শুভ একাই চলতে থাকে। তো পঞ্চরাস্তা পার হবার পর ও কিছুক্ষণ পর একটা জিনিস অনুভব করে যে ও পিছনে পায়ের শব্দ শুনতে পায়। ওর মনে হয় যে ওর পিছনে কেউ হেঁটে আসতেছে। তো ও পিছনে ঘুরে তাকায় কিন্তু কাউরে দেখতে পায় না। তো প্রথমে ভাবে ও মনের ভুল, হয়তো বা হ্যালুসিনেশন। তো সামনে যেতে থাকে, তো ক্রমাগত এই শব্দটা বারবার শুনতে থাকে। তো পিছনে ঘুরে তাকায়, কাউরে দেখতে পায় না। পরে ও ভাবে যে রাতের বেলা তো পিছনে তাকানো ঠিক না, তো ওর ওর মতো চলতে থাকে। তো হাঁটতে হাঁটতে যায়, কিন্তু ওর যে শব্দটা সেটা ওর পিছু ছাড়ে না। তো ওর সামনে একটা মসজিদ পড়ে, মসজিদের সামনে দাঁড়ায়। দেখা গেছে ভাইয়া রাত 10:30, গ্রামে খুব একটা বেশি রাত না, আর ওই রাস্তায় সচরাচর মানুষ চলাফেরা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত দিন ও অপেক্ষা করে, কারো দেখা পায় না। তো কিছুক্ষণ অপেক্ষা করে ও আবার চলতে শুরু করে। তো এরকম কিছুক্ষণ চলার পর ও একটা জিনিস খেয়াল করে যে ওর মনে হইতেছে যে ও যে জায়গাটা অতিক্রম করছে সে জায়গায় আবার ফিরে আসতেছে। আবার ওর শরীরটা একটু ভারী মনে হইতে থাকে, আর মনে হইতে থাকে ও একটা ঘোরের ভিতর আছে। আর এই রাস্তাটা এমন না যে ওর কাছে নতুন, ও প্রতিনিয়ত এই রাস্তায় চলাফেরা করে। তবু ওর কাছে মনে হইতে থাকে। তখন ও একটা কাজ করে, ওর পকেট থেকে দিয়াশলাইটা বের করে দিয়াশলাইটা ফায়ার করতে থাকে। তো এভাবে চলতে থাকে। ও বিশ্বাস করে যে হয়তো আগুন টাগুন থাকলে খারাপ জিনিস ওরকম একটা কাছে আসবে না। তো ওইভাবে চলতে থাকে। ওর বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে একটা কবরস্থান পড়ে। তো কবরস্থানের আগে ওর একটা বন্ধুর বাড়ি আছে, তো বন্ধুর নাম বাবু। তো ও যখন বাবুদের বাসার সামনে আসে, ও একটা সিদ্ধান্ত নেয় যে ও বাবুকে ফোন দেবে, বাবুকে বলবে যে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য বা ওরে এগিয়ে দিয়ে আসার জন্য। তো ও বাবুর নাম্বারে ফোন দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ফোনটা অন্য একটা নাম্বারে চলে যায়। তো ও কয়েকবার ট্রাই করে কিন্তু ও বাবুকে ফোন দিতে পারে না। তো বাবুদের বাসায় যায়, বাবুদের বাসায় যাওয়ার পর বাবুকে ডাক পারে, কিন্তু ও কোনো সাড়া শব্দ পায় না। তো ভাবে যে রাত হয়তো বা অনেক হয়েছে, বাবু ঘুমায় পড়ছে, এত রাতে ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তো আবার হাঁটতে শুরু করে। ও কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসে, তখন ওর মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। তো অনেক চেষ্টা করে মোবাইল ফোনটা ও অন করতে পারে না। তারপর ও পকেটে ওর আরেকটা মোবাইল ছিল, সেটা বাটন সেট, তো বাটন সেটের টর্চটা অন করে। কিন্তু ভাইয়া ও একটা জিনিস খেয়াল করে যে স্বাভাবিকভাবে যে ওর ওই মোবাইলের টর্চে যতটা আলো হয়, কিন্তু ঠিক ততটা আলো হচ্ছে না। ও সামনের 1 ফিট এরিয়া পর্যন্ত ভালো মতো দেখতে পারতেছে না। তো তারপর ও আবার দিয়াশলাই বের করে আবার ফায়ার করতে শুরু করে। তখন ও আবার খেয়াল করে যে দিয়াশলাইটা সাধারণত জ্বালানোর পর 4-5 সেকেন্ড জ্বলে থাকে, কিন্তু ও কোনো ক্রমে দিয়াশলাইটা জ্বলতেছে না। তো দিয়াশলাইটা জ্বলার সাথে সাথে দিয়াশলাইটা নিভে যাচ্ছে। তো ভয় পায়, প্রচন্ড রকমের ভয় পায়। তারপর ও আবার সামনে চলতে শুরু করে। ও যখন কবরস্থানটা ভালো মতন অতিক্রম করে, কবরস্থানের গেটের সামনে দাঁড়ায়, কবরতে ও সালাম জানায়। তো কবরস্থান এরিয়াটা যখন ও পার করে, তা পার করার সাথে সাথে ওর শরীরে একটা
গরম বাতাস লাগে। তো গরম বাতাস লাগার পর ওর অনুভূতিটা এরকম হয় যে ওর সবকিছু স্বাভাবিক, যে এতক্ষণ ওর শরীর ভার মনে হইতেছিল বা একটা ঘোরের ভিতর ছিল, এরকমটা আর মনে হয় না। তো ও মনে মনে খুশি হয়। তো ও তার ভিতর একটা জিনিস হয়, যখন ও কবরস্থানের একটু সামনে যায় তখন ও পিছন থেকে একটা ডাক শুনতে পায়। তো ও শুভ এরকম বলে ওকে ডাকে। তো ডাকার পর ও ভাবে যে ওর পরিচিত কেউ, ও পিছনে ঘুরে তাকায়, কিন্তু ভাই ও কাউরে দেখতে পায় না। ও জাস্ট একটা সাদা আলো কবরস্থানের গেটের সামনে দেখতে পায়। আর ও তাকানোর সাথে সাথে 1 সেকেন্ডের ভিতর সাদা আলোটা ভ্যানিশ হয়ে যায়। তো ও আরেকটু যখন সামনে যায় তখন আরেকটা ঠান্ডা বাতাস এসে ওর গায়ে লাগে। ঠান্ডা বাতাসটা ওর লাগার সাথে সাথে ওর শরীর আবার আগের চেয়ে কয়েক গুণ ভারী মনে হইতে থাকে। তো ওর শরীরটা মনে হইতেছে ক্রমাগত ভারী হইতেছে, ও ফ্রিজ হয়ে যাচ্ছে, ওর শরীরের নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে। ও ক্রমাগত চেষ্টা করে সামনে যাওয়ার জন্য, কিন্তু ও কি করতেছে ও নিজেও বুঝতে পারে না। ওর সেন্সটা খুবই কমে আসে। তো ওর যতটুকু মনে আছে যে ও সামনে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বারবার মনে হইতেছে ও পিছনে ফিরে আসতেছে। তো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর আবার ও ঘোরাঘুরি শুরু করতে থাকে। ওর যখন সেন্স কিছুটা আসে তখন ও শুনতে পায় যে বাবু বাবু এরকম একটা ডাক। ওর মনে হইতে থাকে যে ও যে বাবুকে ডেকে আসছে ওই বাসায় বাবুকে কেউ ডাকতেছে। কিন্তু ও যেখানটায় ছিল সেখান থেকে ভাইয়া বাবুদের বাসা ছিল অনেকটা দূরে। তো এত রাতে নির্জন শব্দেও ভাইয়া ওই বাবুকে ডাকলে ওই শব্দটা ওর কানে আসার কথা না। আর ও আরেকটা জিনিস খেয়াল করে, তখন ও রাস্তা থেকে একটা ভিটার দিকে হাঁটতে শুরু করে। আর ভিটাটা ছিল রাস্তা থেকে খানিকটা দূরে। আর ভিটা বলতে মূলত ভাই এমন একটা বাসা যেখানে কেউ বসবাস করে না, এমন একটা বাড়ি। আর ভিটাটা নিয়ে অনেক খারাপ কথা প্রচলিত আছে, ভিটায় নাকি অনেকে অনেক খারাপ কিছু দেখতে পায়, কিন্তু এটা প্রায়ই মানুষ নাকি দেখতে পায়। তো ও যখন স্বাভাবিক হয় তখন ও বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর ও ঘড়ির সময় দেখে, তখন ও সময় ঘড়িতে সময় দেখতে পায় যে 12টা 37 বাজে। আর ও যখন বাবুদের বাসায় গিয়েছিল তখন ওর মনে আছে সময়টা ছিল 11টা 15 মতো। তো এই টোটাল টাইম ও কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করে আসছেন। ও অনেক টায়ার্ড ছিল। তো বাবা মাকে জাস্ট বলে যে আমি বাসায় আসছি, এই বলে ঘুমাইতে যায়। ঘুমাইতে যাওয়ার পর ভাইয়া ও ঘুমাইতে পারে না। ও যখন বিছানায় শুয়ে পড়ে ওর মনে হইতেছে যে বিছানাটা দুলতেছে। ও বিছানা থেকে উপরে উঠে যাইতেছে, আবার বিছানা থেকে নিচে নেমে যাইতেছে। ও এনার্জি বাল্বের দিকে যখন তাকায় তখন মনে হয় যে এনার্জি বাল্ব 4 থেকে 5টা হইতেছে। তো লাইটটা নিভে যায়, তারপর ও ঘুমাইতে পারে না। ওর কাছে লাইট নিভানোর পর আরো বেশি খারাপ লাগতে শুরু করে। তখন ও যায় ওর বাবা মাকে ডেকে তুলে। বাবা মাকে ডেকে তোলার পর ওর বাবা মাকে সব খুলে বলার পর ওর এই স্থানীয় একটা মসজিদের ইমামের কাছে নিয়ে যায়। তো ইমাম ওর সামনে পানি এনে পরে ওর খাইতে দেয়। এই পানিটা ওর ভাইয়া ওর কাছে প্রচন্ড রকমের তিতা লাগতে শুরু করে। ওর জোর করে পানিটা খাওয়ানো যায় না। তারপর অনেক কষ্ট করে পানিটা ও খায়। খাওয়ার পর ইমাম ওকে বলে যে বাসায় নিয়ে যাওয়ার জন্য এবং বাসায় নিয়ে গোসল করে মশার নিচে ঘুমানোর ব্যবস্থা করার জন্য। যখন ও বাসায় যায়, বাসায় যাওয়ার পর যখন গোসল করানো হয় তখন ওর মনে হতে থাকে যে ও মারা গেছে। মারা যাওয়ার পর যে ফরজ গোসলটা মানুষকে করানো হয় সে গোসলটা করানো হইতেছে ওকে। তো ও গোসল করতে রাজি হয় না, ওরে অনেক জোর করে গোসল করানো হয়। এবং কি ও যখন মশার নিচে শুতে যায় তখন ওর মনে হইতে থাকে যে ওর কবরের ভিতর শোয়ানো হইতেছে। তো ঘুমে পড়ে পরদিন 10টার সময় ওর ঘুম ভাঙে। যখন ওর ঘুম ভাঙে তখন ওর শরীরে প্রচন্ড রকমের জ্বর ছিল, প্রায় 104 ডিগ্রি জ্বর। আর মসজিদের যে হুজুর ইমাম তিনি বলেন যে সেদিন নাকি ওর অনেক খারাপ কিছু ওর পিছু নিয়েছিল। তো ওর অনেক ভাগ্য ভালো, এই কারণে ফিরে আসতে পেরেছে, তাছাড়া ওর বেঁচে থাকা কথা ছিল না। আর শুভর যে ধারণা সেটা যে ওর কানে যে বাবু বাবুর কথাটা বলছে এটা কোনো ভালো কিছু বা ভালো কোনো দিন বা ফেরাচ্ছে যে সে ওর জীবন বাঁচিয়েছে, তাছাড়া ওর বেঁচে থাকাটা সম্ভব ছিল না। ধন্যবাদ ভাই, ইসলাম আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলবো যে আমাদের যারা ঘটনা এরকম পাঠাতে চান তারা চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatfm@radio40.fm, which is bhwtfm@radioforty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা সরাসরি লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমরা আরো একবার ছোট্ট একটা বিরতিতে যাব। তার আগে জানিয়ে দিই আমাদের ফেসবুকে দুটো পেজ, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের আজকের পোস্ট দেখতে পারবেন, সেখানে লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি।
দেখে ফেসবুকের কমেন্ট গুলো পড়ছিলাম। কেউ লিখছেন যে আমি দুটো ঘটনা পাঠিয়েছি, সেই ঘটনাগুলো সিলেক্টেড হয়েছে কিনা। সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনার ঘটনা পড়ে শোনানো হবে। আর সিলেক্টেড যদি না হয় তাহলে আবারও পাঠান, সেটা আমার অনুরোধ। আর কেউ কেউ বলছেন যে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনাকে লিখে পাঠাতে হবে ঘটনাটি, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আমাদের যে ফেসবুক পেজ www.facebook.com/bhutfm.russell, সেখানে গেলে আপনি দেখবেন একটা অপশনই আছে সরাসরি ইমেল করার। সো বাটনটা প্রেস করে আপনি সরাসরি ইমেইলও করে ফেলতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব। জি। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমি শ্যামলী থেকে ঢাকা সব। জি, বলেন। আমার ঘটনাটা বেসিক্যালি নদী ভাঙন নিয়ে একটু বলবো। হুম। আমরা নদী ভাঙনে জানি যে বৃষ্টি পানিতে বন্যার পানিতে নদী ভেঙে যাবে সেই সময়, কিন্তু আমার ঘটনাটা একটু অন্যরকম। এটা শুনেছি আমার কাকার কাছ থেকে। আমি যখন ওই যে নদীতে গোসল করতে গেছিলাম, আমার কাকা আমার সবাই চাচ্তো ভাইরা মিলে, তখনকার ঘটনা এটা। আমার কাকা আমাদের একটা জায়গা থেকে বললেন যে এই জায়গাটায় নদী ভাঙান একটা এই যে কি কি জানিস তো, নদী ভাঙান অনেক কাহিনী ঘটে আমাদের এলাকায় সচরাচর আছে, কিন্তু আমি একটা ঘটনা জানি, তোরা শুনিস না মনে হয় এই ঘটনাটা। তখন তিনি বললেন এভাবে যে ওইখানে আগে একজন দুই ভাই থাকতো আর ফ্যামিলি থাকতো, তাদের মধ্যে এক ভাই ছিল বোবা। এখন নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়ির কাছে একজন চলে আসে এক সময়, আর এক দুই দিনের মাথায় ভেঙে দেবে বাড়িটা, এরকম পর্যায়ে চলে আসছে। তখন বোমাটা নদীর পাড়ে বসে মন খারাপ করে বসে আছে, যেহেতু ভাই বাড়ি ভেঙে যাবে, নদীর বাড়ি বসে আছে। তখন এক পাগল রাস্তা পাড়াতে যাচ্ছিল। পাগল যাওয়ার সময় তারা জিজ্ঞেস করে যে তোমার মন খারাপ কেন? তখন সে দেখায় বলে যে এই বাড়ি ভেঙে যেতেছে আমাদের, এই জন্য আমি মন খারাপ করে বসে আছি, কয়েকদিন পরে আমাদের ঘরটা ভেঙে যাবে, আমরা কই যাব? তখন ওই পাগলটা তারা দেখে মায়া হয় এবং তাকে একটা কাগজে কি লিখে দেয়, বলে কি যে পানিতে ডুব দিয়ে যে দেখবা যে এখানে একদম বসে আছে, তার কাছে তুমি কাগজটা দিবা, দেখবা যে পরের দিন থেকে আর ভাঙবে না, সমস্যা হবে না। এবং পাগলটা ওই পাগল এই যে বোমাটা পাগলটা কথা মতো ওই মানে ভাবছে, এবং ভাবতে সে দেখে মানে বোমাটা কি করে বললো যে আমার বাড়ি ভেঙে ভেঙে যাচ্ছে? ইশারা ইঙ্গিতে সে ইশারা দেখায় ইঙ্গিতে দিল। দেখাই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাতে ইশারা ইঙ্গিত। আচ্ছা। এখন তখন যখন ডুব দেয় তখন দেখতে পাই যে যে শত শত লোক মাটি কাটতেছে নদীর পাড়ে, এখানে মানে নদীর পাড়ে মাটি কাটতে কাটতে ভাঙতেছে, ওরকম ভাবে কাটতে কাটতে যাচ্ছে। এবং একজন লোক বসে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে ভাঙো, এইভাবে কাটতে হবে। তখন সে ওই পাগলের কথা মতো আর কি সে ওই ওনাকে দেয় লেটারটা। লেটার দেওয়ার পর ওই লোকটা কিছু বলে না, সে ওই শ্বাসটা ফুরিয়ে যায়, তখন উপরে চলে আসে, কিছু বলে না, খালি চলে আসে। চলে আসার পরের দিন থেকে আর নদী ভাঙা বন্ধ হয়ে যায়, একদম স্টপ। কিছু দূর পর থেকে আবার নদী ভাঙা শুরু, হুম। এবং আজ পর্যন্ত ওই জায়গায় ভাঙে নাই। ওই জায়গায় যখন ব্রিজ বানানো হয়েছে ওই ওরা চলে গেছে ওই এলাকা থেকে, পরে ভেঙে দিয়ে পরে থেকে ওই জায়গাটা এখন ওইখানে আসলে আমাদের এলাকার প্রচলিত ঘটনা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আমরা কিছু কমেন্ট পড়ে আজকের এপিসোডটি শেষ করতে চাই। এবং আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন তাহসিন হাসান, তুষার আছেন, আমাদের সঙ্গে আব্দুল্লাল নোমান আছেন, জিয়ান আল জাবিদ আমাদের সঙ্গে আছেন, সাব্বির হোসাইন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি লিটন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি নাজমুস সাকিব সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে আছেন রিক বিশ্বাস, এছাড়াও রিয়াজ এইচ সাজিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের